আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিনিয়র ম্যাম গল্পের সিজন 2 ফার্স্ট পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। 8 মাস পর হঠাৎ দেখি পরি ম্যামের আইডিটি অ্যাক্টিভ, তাই আমি এসএমএস দিলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে দেখি রিপ্লাই আসলো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি বললাম, আমি যেই হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো 8 মাস আগেই মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, কারণ উনি আমার সবকিছু ছিলেন, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। হি ওয়াজ মাই লাইফ। একটু পর আবার বললেন, আচ্ছা আপনার নাম্বারটা দিন তো। আমি বললাম, কেন? বলছি ফোনে, আপনি নাম্বার দিন। তারপর আমি নাম্বার দিলাম। তারপর আমি আর কোনো রিপ্লাই পেলাম না। অনেকক্ষণ ফোনের অপেক্ষা করলাম, কিন্তু ফোন কল এসএমএস পেলাম না। মাথায় শুধু একটাই চিন্তা, ম্যামের আইডি কে চালাচ্ছে, আর ফোনটাই বা তার কাছে কেন? রাতে আর ঘুমই ধরলো না। ম্যামের সেই নাম্বারে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু নাম্বারটা বন্ধ। তাহলে আইডি কিভাবে অ্যাক্টিভ? যাই হোক, সেই সাথে একটু ঘুম আসছে। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 11টা বেজে 47 মিনিট। আম্মু আমাকে আর ঘুম থেকে এত সকালে উঠাই না, কারণ আম্মু জানে এই 8 মাসে প্রতিটা রাতে আমি অনেক দেরিতে ঘুমাই। রাতে বেলকনিতে দাঁড়িয়ে ম্যামের কবরের দিকে তাকিয়ে কথা বলি। যাই হোক, ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বাইরে এলাম। কলেজেও খুব একটা যাওয়া হয় না, আর অনিয়মিত স্টুডেন্ট হয়ে গেছি। আম্মু আর বকা দেয় না সেদিনের পর থেকে। প্রয়োজন ছাড়া তেমন রুম থেকেই বের হই না, কোথাও বেরোনো তো দূরের কথা। গোসল করে নিচে এসে একেবারে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকালের দিকে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদে আসতেই ম্যামের কথা মনে পড়ে গেল। আগে ম্যামের জন্য কতই না অপেক্ষা করেছি এখানে, ওনাকে একটা নজর দেখার জন্য। প্রতিদিন গোসল করে কাপড় শুকাইতে ম্যাম ছাদে আসতো, আর আমি ওনাকে দেখার জন্য কত বাহানা নিয়ে ছাদে আসতাম। এইসব ভাবতেই চোখের কোণা চিকচিক করে উঠলো, চোখ থেকে গড়িয়ে 2 ফোঁটা পানি পড়লো। মন ভালো করার জন্য ছাদে আসলেই ম্যামের কথা মনে হয়, মনটা আরো খারাপ হয়ে যায় বেশি। তাই ছাদে আসাই ছেড়ে দিয়েছি। সন্ধ্যার পর রুমে চলে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বারে 2টা মিস কল, তাও আবার অন্য দেশের। মনে হচ্ছে আমেরিকার কোনো নাম্বার। যাই হোক, আমি ইগনোর করলাম। এখন খুব একটা ফোনেও অ্যাক্টিভ নাম। রুমে বসে আজকের কবিতা রেডি করছি ম্যামকে শোনানোর জন্য। ঠিক তখনই আবারও ওই নাম্বার থেকে ফোন আসলো। আমি আবারও ইগনোর করলাম, কারণ আমার চেনা জানার মধ্যে বাইরের দেশে কেউ থাকে না। কিছুক্ষণ পর আবার ফোন দিয়েছে। না, এ তো খুব ডিস্টার্ব করছে। তাই
আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিনিয়র ম্যাম গল্পের সিজন 2 দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশ ভাইয়া আমার রুমে ঢুকে বললেন, রেডি হও ভাইয়া, চলো হাসপাতালে যাই, ডাক্তারের রিপোর্ট শুনে আসি, তোমার ম্যামের কি অবস্থা। আমি চুপচাপ মাথা নেড়ে রেডি হয়ে নিলাম। কিছু একটা ভারী লাগছে বুকের ভেতর। একটু পর হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে বারবার হাত ঘামছিল, বুকের ভেতর কেমন যেন কাঁপছিল। তখন আকাশ ভাইয়া বলল, ভয় লাগছে ভাইয়া। আমি বললাম, জানেন ভাইয়া, কেউ যদি চিরতরে চলে যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কেউ যদি ফিরে আসে অথচ কিছু বলার সুযোগ না থাকে, সেই কষ্টটা বহন করা অনেক কঠিন। আকাশ ভাইয়া কিছু বললেন না, শুধু পিঠে একটা হালকা চাপ দিয়ে দরজাটা খুলে দিলেন। ভিতরে ঢুকেই দেখি সেই হোয়াইট বেডে সাদা চাদরে মোড়া এক নিস্পন্দন শরীর, তবে নিঃশ্বাস চলছে। অক্সিজেন মাস্কের নিচে থাকা পরিচিত মুখ, চুলগুলো এলোমেলো হয়ে গালের পাশে লুটিয়ে আছে। ম্যামের সেই চেনা ঠোঁট, সেই কঠিন চোখ, আর চুপচাপ নরম আর অবলা। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ম্যামের পাশে একটা চেয়ার টেনে বসলাম। তারপর বললাম, জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা ম্যাম, কিন্তু আমি আপনার নিস্তব্ধতা আর মেনে নিতে পারছি না ম্যাম, প্লিজ আপনি একটু উঠুন। আমি ম্যামের হাতটা নিজের হাতে নিলাম, বরফের মতো ঠান্ডা কিন্তু প্রাণ আছে। তারপর আবার বললাম, আপনি জানেন ম্যাম, আমরা সবাই ভেবেছিলাম আপনি আর নেই। আমি নিজেকে দোষ দিতাম, বারবার মনে হতো যদি আর একবার দেখা হতো, শুধু একবার, আমি হয়তো বলতাম আপনি কতটা স্পেশাল, কতটা আপন। সেই দিন যদি আপনাকে পার্কে না রাখতাম তাহলে হয়তো আজ এমনটা হতো না। কিন্তু কথা দিচ্ছি ম্যাম, যারা এই কাজ করেছে তাদের কাউকে আমি ছাড়বো না। চোখ ভিজে গেল নিজের অজান্তেই। আমি হাত দিয়ে চোখ মোছার চেষ্টা করলাম। আমি চুপ করে ম্যামের দিকে তাকিয়ে থাকলাম। তারপর আরেকটু ঝুঁকে গিয়ে বললাম, ওই ম্যাম, আপনি কি আর আমাদের মাঝে ফিরে আসবেন না? একবার অন্তত চোখ মিলে দেখেন না আমাকে। আমি অপেক্ষা করতেছি, আপনি বুঝতেছেন না? ঠিক আছে, দেখি কতদিন আপনি আমার উপর অভিমান করে থাকেন। অপেক্ষা করে যাব সারা জীবন। তারপর আস্তে করে মাথাটা পাশে রেখে ম্যামের হাতটা ধরে চুপ করে বসে থাকলাম। সময় থেমে গেছে যেন। একটু পর আকাশ ভাইয়া এসে ডাকলেন আর বললেন, ভাইয়া ডাক্তার ডাকছে রিপোর্ট দেখানোর জন্য। আমি উঠে দাঁড়ালাম, ম্যামের কপালে একটুখানি চুমু দিয়ে বললাম, আমি আবার আসবো ম্যাম, আপনি শুধু ফিরে আসুন। তারপর চোখ মুছে সেখান থেকে বেরিয়ে আসলাম। অনেক রাতই বাসায় ফিরে এলাম। রাতে কিছু খেতে মন চাইলো না। রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। রাতের শহর জেগে আছে, কিন্তু আমার পৃথিবী যেন ঘুমিয়ে গেছে কোথাও। তখনই দরজায় নক, দেখি নীলা ভাবি। উনি বললেন, ভাইয়া খেয়ে নাও, আমি খাবার নিয়ে এসেছি। আমি হালকা হাসলাম আর বললাম, ভাবি আমার খেতে ইচ্ছে করছে না। ভাবি বলল, তবুও খেতে হবে, তোমার জন্য না হোক, অন্তত তোমার ম্যামের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে দেন, বলেই আমি খাইতে বসে গেলাম। খাবার সময় ওনাকে বললাম, ভাবি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ভাবি বলল, আরে না, সমস্যা নেই, বলো। আমি বললাম, ভাবি আমি আসার পর থেকে লক্ষ্য করেছি আপনি আর ভাইয়া যেন কাছাকাছি থেকে অনেক দূরে। মানে কথা হয় ঠিকঠাক, কিন্তু মন খালি খালি লাগে। কারণটা কি বলবেন তো? ভাবি বলল, না তেমন কিছুই না। আমি বললাম, ভাবি আমি ভাইয়ার সাথেও এই ব্যাপারে কথা বলেছিলাম। উনি বলেছে কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনাদের মাঝে দূরত্ব এসেছে। ভাবি সম্পর্ক মানে তো শুধু ভালোবাসা না, বিশ্বাসও লাগে। আপনি কি একবার ভাইয়ার কথা মন দিয়ে শুনেছেন? ভাবি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখ নামিয়ে বললেন, আমি তো বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমার ভাইয়া তো সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সেই রাতে ওর ফোনের মেয়ের এসএমএসটা তো আর মিথ্যা ছিল না, তাই না? আমি বললাম, ভাবি মাঝে মাঝে চোখের দেখাটাও ভুল হয়। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছেন ভাইয়া অপরাধী, কিন্তু ভিতরে এরকম কিছুই না। ভাইয়া শুধু মেয়েটিকে স্কলারশিপ পেতে হেল্প করেছে, ব্যাস। এবার ভাবির চোখে অশ্রু জমে উঠল। তিনি মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু গলা কাঁপছিল। তারপর বলল, ও আমায় এখনো ভালোবাসে? আমি বললাম, ভাইয়া সেটা বলেনি, কিন্তু তার চোখে দেখেছি আপনার প্রতি তার ভালোবাসা এখনো ঠিক আগের মতো। আপনি ছাড়া তার চোখে আর কেউ নেই। ভাবি একদম চুপচাপ হয়ে গেলেন। তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন, আর কিছু না বলেই কি জানি ভাবতে ভাবতে চলে গেলেন। রাত 11:35। আমি তখনও জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করিডোর থেকে ফিসফিস শব্দ ভেসে এলো। কৌতূহল বশত জানালা বন্ধ করে একটু দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম ভাবি আর আকাশ ভাইয়া ছাদের দিকে যাচ্ছেন, দুজনেই চুপচাপ। মনের ভেতর শান্তির একটা ঢেউ খেলে গেল। মনে হলো এই সম্পর্কটা হয়তো আবার আগের মতো হতে যাচ্ছে। একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে এক চমকে দেওয়া নিউজ শুনলাম।
হঠাৎ দরজায় ঢোকাম, দরজা খুলেই দেখলাম আকাশ ভাইয়া। তাই আমি উৎসাহ নিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এত সকালে আপনি? আকাশ বলল, রাকিব হাসপাতাল থেকে ফোন এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনে চমকে উঠলাম, ম্যামের কিছু হয়ে যায়নি তো আবার? তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন ভাইয়া, কিছু হয়েছে? আকাশ বলল, তোমার ম্যাম কোমা থেকে বের হচ্ছে ভাইয়া, ডাক্তাররা বলেছে উনি কিছুটা সাড়া দিচ্ছে। এই খবরটা যেন আমার কানে ঢোকার সাথে সাথে সবকিছু থমকে গেল, বুকের ভেতর এক ঝড় বয়ে গেল। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম। আমি বললাম, চলেন ভাইয়া, এক মুহূর্ত দেরি আর সহ্য হচ্ছে না। আমরা সবাই হাসপাতালে চলে আসলাম। মনটা যেন ম্যামকে দেখার জন্য ছটফট করছে। হাসপাতালের কেবিনের সামনে তখন ছোটখাটো ভিড়, ডাক্তার নার্স সবাই উপস্থিত। আমি ভিতরে ঢুকে দেখলাম ম্যামের চোখ খোলা। সে যেন চারপাশে তাকাচ্ছে, কিন্তু একদম শূন্য দৃষ্টিতে। অপরিচিত মুখগুলোর মাঝে কোনো আবেগ নেই, কোনো চেনা অনুভূতি নেই। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম আর ভেজা গলায় বললাম, ম্যাম কেমন আছেন? পরি ম্যাম আমার দিকে তাকালেন, ঠোঁট নড়ল কিন্তু খুব আস্তে। এক অচেনা কণ্ঠে বললেন, কে আপনি? এই দুইটা শব্দ যেন আমার বুকের ভেতর কাছে তালিয়ে দিল, যেন কেউ আমার সমস্ত অনুভূতি মুহূর্তেই মুছে দিল। তখন আবার বলে উঠলাম, আপনি আমাকে চিনতে পারছেন না ম্যাম? আমি রাকিব, আপনার স্টুডেন্ট। আর আপনার... আমি পুরোটা বলার আগেই ডাক্তার বলে উঠলেন, আমরা দুঃখিত, উনার মেমোরি লস হয়েছে। 8 মাসের দীর্ঘ কোমায় থাকার কারণে ওনার স্মৃতিশক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু অংশ হয়তো সময়ের সাথে ফিরতে পারে, আবার হয়তো নাও ফিরতে পারে। আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে নিজেকে সামলাবো। ডাক্তারের কথা শুনে মাথা ঘুরে আসছিল। আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম, মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও আটকাতে পারলাম না। আমি নিজেই ফিসফিস করে বলে উঠলাম, আপনি যদি আমায় ভুলেই যান তাহলে আমি আর কার চোখে নিজের অস্তিত্ব খুঁজবো ম্যাম? কার চোখে? পরি ম্যাম আমার দিকে তাকিয়ে শুধু বললেন, আপনি কাঁদছেন কেন? ম্যামের কথা শুনে আমি চোখ মুছলাম, তারপর হালকা হাসির ভান করে বললাম, কারণ কেউ একজন ছিল যে আমার চোখে নিজের স্বপ্ন খুঁজে পেয়েছিল, আর সেই চোখ এখন আমায় চেনে না। ম্যাম আমাকে আবার বললেন, কি বলছেন কিছুই বুঝলাম না। আর তখনই ডাক্তার এসে বললেন, কিছুক্ষণের জন্য সবাইকে বাইরে যেতে হবে, ম্যামকে ওষুধ দিতে হবে। আমি উঠে দাঁড়ালাম। আকাশ ভাইয়া আমাকে ধরে হাসপাতালের করিডোরে নিয়ে আসলেন। আমি একা দাঁড়িয়েছিলাম, পাশে এসে দাঁড়ালেন আকাশ ভাইয়া, উনার চোখেও জল। আকাশ ভাইয়া বললেন, ভাইয়া হাল ছেড়ো না, তো অবশ্যই চিনবে তোমাকে, সময় লাগবে কিন্তু চিনবেই। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি সারা জীবন অপেক্ষা করব ভাইয়া, যতদিন লাগে, যতটা কষ্টই হোক। কিছুক্ষণ পর এক নার্স এসে জানালো, উনি এখন বিশ্রামে আছেন, কেউ দেখা করতে পারবে না আজ আর। আমি আর আকাশ ভাইয়া বাইরে বেরিয়ে এলাম। বিকাল হয়ে গেছে, সূর্যটা একদম বিষণ্ণ মনে হলো আজ, যেন আমাকেই সান্ত্বনা দিচ্ছে, হাল ছেড়ো না রাকিব। সন্ধ্যায় সবাই বাসায় ফিরে এলাম। আমি একদম চুপচাপ হয়ে গেছি। ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের উপর বসে পড়লাম। দেখি ম্যামের ফোনটাও বিছানায় পড়ে আছে। উনার ফোনটা হাতে নিলাম। ফোনটা খুলেই সেই পুরোনো চ্যাটগুলো পড়তে থাকলাম। সব কথা যেন এখন ব্লেড হয়ে ছুরি চালাচ্ছে হৃদয়ে। ম্যামের গ্যালারিতে ঢুকলাম, হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে। ম্যামের হাসি মুখ, এটাই তো সেই হাসি যার জন্য আমি পৃথিবীর সব কষ্ট নিতে পারি। আমি ঠিক করলাম, আমি এই হাসিটা ফিরিয়ে আনবো, আমার ভালোবাসা ফিরিয়ে আনবো। পরের দিন সকালে আমি একাই আবার হাসপাতালে গেলাম। নার্সকে অনুরোধ করে বললাম, কথা বলতে চাই ম্যামের সাথে। নার্স একটু দ্বিধায় পড়ে গেলেও পরে বলল, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কথা বলবেন, উনার মানসিক অবস্থাও এখন খুব ভালো না। আমি ধীরে ধীরে কেবিনে ঢুকলাম। পরি ম্যাম শুয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। আমি নরম গলায় ডাকলাম, ম্যাম। ম্যাম আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি আবার আসছেন? আমি বললাম, আসতেই হলো, আপনি যে এখানে। ম্যাম বলল, মানে? আমি বললাম, কিছু না, আজকে কেমন লাগছে? ম্যাম বলল, ভালো, কিন্তু মাথাটা একটু ব্যথা ধরে আছে। আমি বললাম, চিন্তা করবেন না ম্যাম, সব ঠিক হয়ে যাবে। ম্যাম বলল, কিন্তু আপনি কে? আমায় নিয়ে এত টেনশন করছেন কেন? আমি বললাম, আসলে ম্যাম, আমি... পুরো কথাটা বলার আগেই নার্সের কথা মনে পড়ে গেল, তাই বলতে গিয়েও থেমে গেলাম। তখন ম্যাম আবার বলল, কি হলো বলেন, আপনি কে? আমি বললাম, না কিছু না, আসলে আমি আপনার ফোন পাইছিলাম, এই ফোন দিয়ে আপনাকে বের করি, এভাবেই আপনাকে চিনি। এই নিন ম্যাম আপনার ফোন। বলেই আমি ম্যামকে ফোন এগিয়ে দিলাম। ম্যাম নিয়ে বলল, ও আচ্ছা, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কেন, আমি কে, কি আমার পরিচয়? আমি বললাম, ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে সবসময় থাকবো, কিন্তু তার আগে আপনার সুস্থতা প্রয়োজন। ম্যাম আর কিছু বলল না। আস্তে আস্তে ম্যাম আমার সাথে স্বাভাবিকভাবেই মিশতে লাগলো।
এখন আর আমাকে দেখে ভয় পাই না। কখনো কখনো জানালার বাইরে তাকিয়ে থাকেন, আবার কখনো চোখ বন্ধ করে শুয়েই থাকেন। আমি প্রতিদিনই যাই, তার পাশে বসে কিছুক্ষণ থাকি, মাঝে মধ্যে ফল কেটে দিই, ওষুধ খেতে বলি। একদিন দুপুরে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম, ম্যাম আমার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন, আপনি এত কিছু করছেন কিন্তু কেন? আমি একটু হাসলাম, তারপর উত্তর দিলাম, কারণ আপনি অসুস্থ আর আমি চাই আপনি দ্রুত ভালো হয়ে উঠুন। ম্যাম বলল, আপনি কি ডাক্তার? আমি বললাম না, তবে আপনার খুব আপন কেউ বলা যায়। ম্যামের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক চিন্তার ছায়া খেলে গেল, কিন্তু কিছুই বললেন না। ওষুধ খেয়ে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকলেন। এভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল। পরি ম্যাম এখন অনেকটাই ভালো, হাঁটতে পারেন, নিজের কাজ নিজেই করতে পারেন। কিন্তু একটাই সমস্যা, স্মৃতিটা ড্যামেজ হয়ে গেছে, নিজেকে এবং আমাকেও এখনো চিনতে পারে না। একদিন হাসপাতালে ম্যামের সামনে চেয়ারে বসে আছি, হঠাৎ আমি বললাম, ম্যাম আপনি তো এখন প্রায় সুস্থ, তো আপনি চাইলে মন ভালো রাখতে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসতে পারেন। ম্যাম বলল, ঘুরে আসবো, কিন্তু কোথায়? আমি বললাম, বাংলাদেশ। ম্যাম বলল, বাংলাদেশ? আমি কি বাংলাদেশি? আমি বললাম, হ্যাঁ ম্যাম, আমি খোঁজ নিয়েছি, আপনার বাড়ি বাংলাদেশ, আপনি চাইলে আমি নিয়ে যেতে পারি আপনাকে। আমার বাড়িও বাংলাদেশ, পরিবেশ বদলালে আপনার মনের অবস্থাও আরো ভালো হবে। ম্যাম চুপচাপ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আমি জানি না কি করব। আমি বললাম, ম্যাম বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাবো না। আপনি যদি চান আমি সব সময় আপনার পাশে থাকবো, আপনি ধীরে ধীরে সব মনেও করতে পারবেন। পরি ম্যাম চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর ধীরে মাথা নাড়লেন। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব আপনার সঙ্গে। শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো, এক অপূর্ব অনুভূতি। আমি বললাম, ঠিক আছে ম্যাম, আমি সবকিছুর ব্যবস্থা করছি। বলেই সেই দিনের মতো আমি আকাশ ভাইয়ার বাসায় চলে গেলাম। ভাইয়াকে সব খুলে বললাম। উনি সব শুনে বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, দেশে গেলে হয়তো কিছু মনে পড়তে পারে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। আমি বললাম, থ্যাঙ্কস ভাইয়া। বলেই আমি রুমে চলে আসলাম। আব্বু আম্মুকে জানাতে হবে, তাই আমি আব্বু আম্মুকে ফোন করে দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বাবা? আমি বললাম, ভালো আছি, তোমরা কেমন আছো? আব্বু বলল, তোকে ছাড়া ভালো নেই আমরা, ওখানকার খবর কি? তারপর আমি উনাদের সবকিছু জানালাম। সবশেষে বললাম, ম্যাম আমাদের কাউকেই চিনতে পারছে না, উনার স্মৃতিশক্তি ড্যামেজ হয়েছে, আমি উনাকে বাংলাদেশ নিয়ে আসছি। আমি যেমন অভিনয় করছি, তোমরাও তার সাথে তেমনই করবে। ম্যামকে মানসিক চাপ দেওয়া হবে না, তুমি আন্টিকে বলে দিও। আম্মু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আচ্ছা বলে দিব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল আজ। জানালার পর্দা সরিয়ে দেখি সূর্যের নরম আলো ছড়িয়ে আছে আকাশে। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ, আজ পরি ম্যামকে নিয়ে বাংলাদেশ ফিরবো। একরাশ আশার আলো নিয়েই যেন দিনটা শুরু হলো। আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। ডাইনিং টেবিলে আকাশ ভাইয়া বসে চা খাচ্ছেন, তাই আমি ওনাকে বললাম, ভাইয়া চলেন, দেরি না করে হাসপাতালে যাই। আকাশ বলল, হ্যাঁ চলো। আর শোনো ভাইয়া, আজকে বিকালে তোমাদের ফ্লাইট। আমি বললাম, এত তাড়াতাড়ি কেমনে ম্যানেজ করলেন ভাইয়া? আকাশ বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর আমি হাসপাতালেও কথা বলে রাখছি। আমি বললাম, ওকে ভাই, কিন্তু তার আগে ম্যামের রিলিজ কাগজপত্র সব সামলাতে হবে। আকাশ বলল, চলো। বলে আকাশ ভাইয়া আর আমি বেরিয়ে এলাম। গাড়িতে বসে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ম্যাম কিছুই মনে করতে পারছে না, কিভাবে তাকে সবকিছু মনে করাবো? আমার ভাবনার ছেদ ঘটিয়ে আকাশ ভাই বলে উঠলো, বেশি ভেবো না ভাইয়া, তোমার ম্যাম তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে, সেটাই বড় কথা। আমি মুচকে হাসি দিয়ে উত্তর দিলাম, কথা বলতে বলতে হাসপাতালে পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে সরাসরি ডাক্তারের কেবিনে ঢুকলাম। ঢুকেই ডাক্তার বলল, হ্যালো মিস্টার রাকিব, আসুন বসুন, আকাশ সব আমাকে বলে রেখেছে। আমি বললাম, ধন্যবাদ ডাক্তার, আজ ম্যামকে দেশে নিয়ে যেতে হবে। ডাক্তার বলল, ওনার শরীরের অবস্থা অনেক ভালো, হাঁটাচলা করতে পারছেন, নিজের কাজ নিজেই করছেন, কিন্তু স্মৃতির ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। আমি বললাম, আমি বুঝি, তাই আমি চাই ওনার মনটা একটু বদলাক, পরিচিত পরিবেশে থাকলে হয়তো কিছু মনে পড়তে পারে। ডাক্তার বলল, আপনি যে যত্ন নিচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয়, তবে একটা অনুরোধ। আমি বললাম, জি বলেন। ডাক্তার বলল, উনি যেন কোনোভাবেই মানসিক চাপটা না পায়। আমি বললাম, নিশ্চিন্ত থাকুন ডাক্তার, আমি সবসময় ম্যামের পাশে থাকবো ধৈর্য নিয়ে। ডিসচার্জের কাগজপত্র সেরে আমরা ম্যামের রুমে গেলাম। উনি জানালার দিকে তাকিয়েছিলেন, আমার উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালেন। আমি বললাম, ম্যাম কেমন আছেন? ম্যাম বলল, আগের থেকে ভালো। আমি বললাম, গুড, তাহলে ম্যাম চলুন। ম্যাম বলল, কোথায় যাব? আমি বললাম, এমা কালই আপনাকে বললাম তো, আপনার নিজের দেশ বাংলাদেশ। ম্যাম বলল, বাংলাদেশ সেটা কেমন জায়গা? আমি বললাম, একদম আপনার মতোই সুন্দর, নরম আর মায়াময়। আমার কথা শুনে ম্যাম আমার দিকে তাকিয়ে আছে।
আমি হুইল চেয়ারে বসিয়ে নিচে নিয়ে এলাম। গাড়িতে ওঠার আগে ম্যাম একটু থমকে দাঁড়ালেন আর বললেন, আমি কি সত্যি বাংলাদেশের মানুষ? আমার তো কিছুই মনে পড়ে না। আমি বললাম, ওখানে গেলেই আপনি নিজেকে খুঁজে পাবেন ম্যাম, আমি আছি আপনার সাথে। তারপর ম্যাম গাড়িতে উঠলেন, আমিও ওনার সাথে উঠলাম। আকাশ ভাইয়া গাড়ি চালাচ্ছেন। আকাশ ভাইয়ার বাসায় পৌঁছে ম্যামের বসার ঘরে নিয়ে এলাম। ভাবি পানি আর হালকা খাবার নিয়ে এলেন। ভাবি বলল, কিছু খেয়ে নেন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। ম্যাম বলল, ধন্যবাদ। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আকাশ ভাইয়ার ফ্যামিলির থেকে বিদায় নিয়ে বিকালের দিকে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। গাড়ি দিয়ে বাইরে তাকিয়ে দেখি সূর্যটা নিচের দিকে নামছে। এক অপূর্ব অনুভূতি বুকের মধ্যে। ম্যাম হঠাৎ বলে উঠল, আপনি কি সবসময় এরকম শান্ত থাকেন? আমি বললাম, না ম্যাম, শুধু আপনার সামনে আসলে শান্ত হয়ে যায়। ম্যাম বলল, আপনি খুব রহস্যময় মানুষ। আমি হেসে পাশ ফিরলাম। মনে মনে বললাম, আপনি তো আমার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় ম্যাম। এয়ারপোর্টে পৌঁছে লাগেজ নামাচ্ছি, তখন আকাশ ভাইয়া এগিয়ে এলেন। আকাশ বলল, ভাইয়া আর কখনো দেখা হবে কিনা জানি না, তবুও তোমাকে বলবো ভালো থেকো, আর ওনার আরো ভালো করে খেয়াল রেখো। সেই দিন রাতের পর ভালোবাসার প্রকৃত মানে তোমার থেকে শিখলাম ভাইয়া। আমি বললাম, ভাইয়া এগুলো কি বলছেন? উল্টো আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো ওনাকে কখনো ফিরে পেতাম না। আকাশ বলল, দোয়া করছি তোমার ম্যাম যেন তোমার জীবনে চিরদিনের গল্প হয়ে যায়। বলে আকাশ ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর বলল, তোমার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এতটা সাহস কখনোই পেতাম না ভাইয়া। তুমি অনেক সাহসী একটা মানুষ। আমি বললাম, ভাইয়া আপনি আছেন বলেই আমি এত দূর আসতে পেরেছি, কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আকাশ বলল, ভালো থেকো ভাইয়া। আমি বললাম, জি আপনিও। বলেই শেষ একটা আলিঙ্গন করলাম। তারপর আমরা প্লেনের দিকে এগিয়ে গেলাম। পরি ম্যাম আমার পাশেই, চোখে মায়াবী এক অবাক দৃষ্টি। বোর্ডিং শেষে প্লেন যখন আকাশে উঠলো, জানালার পাশে বসা ম্যাম শান্তভাবে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ম্যাম বলে উঠলো, প্রথমবার এতটা উপরে উঠেছি, খুব ভয় লাগছে। আমি বললাম, তাহলে আপনি চাইলে আমার হাত ধরে রাখতে পারেন ম্যাম। ম্যাম আর কোনো কথা না বলে শক্ত করে আমার হাতটা চেপে ধরলেন। ম্যামের হাতের নরম স্পর্শ পেয়ে আমার ভিতরটা শীতল হয়ে আসছে। কিছুক্ষণ পর আবার ম্যাম বলে উঠল, তোমার হাতটা ধরে আমার মনে হচ্ছে তুমি আমার অচেনা কেউ না। মাঝে মাঝে তোমাকে আমার অনেক স্পেশাল কেউ মনে হয়, কিন্তু কিছুই মনে করতে পারছি না। আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম। তারপর আমার অন্য হাত ম্যামের হাতের উপর দিয়ে বললাম, চিন্তা করবেন না ম্যাম, ইনশাল্লাহ সব মনে পড়বে, আমি আছি আপনার পাশে। ম্যাম বলল, আপনি কি সবসময় আমার পাশে থাকবেন? আমি বললাম, যতদিন আপনি পাশে চেয়ে থাকবেন আমি ততদিন থাকবো ম্যাম, তার চেয়েও বেশি সময়ের জন্য থাকবো। ম্যাম কিছু বললেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে। সেই দৃষ্টিতে যেন একরাশ না বলা কথা, না বোঝা অনুভব। এভাবে কথা বলতে বলতে ম্যামের চোখ লাগিয়ে আসছে। তাই আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনার পাশে আছি। ম্যাম কোনো কথা না বলে মাথা নেড়ে ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে ম্যাম অজান্তেই আমার ঘাড়ে মাথা রাখলেন। আমিও আর কিছু বললাম না। ম্যাম এখন একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। প্রায় সারা রাত প্লেনে থাকার পর অবশেষে আমরা নামলাম ঢাকার মাটিতে। আমি আর ম্যাম লাগেজ নিয়ে বেরিয়ে এলাম। বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। রওনা হলাম ঢাকা থেকে বগুড়া আমাদের বাসার উদ্দেশ্যে। আরো 5 ঘন্টা জার্নি করার পর অবশেষে গাড়ি যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো, মনে হলো বুকটা কেমন যেন কেঁপে উঠলো। কতদিন পরে ফিরছি এখানে, সাথে সেই মানুষটা যাকে হারিয়ে ফেলেছিলাম 8 মাস আগে। আমি দরজায় কলিং বেল বাজাতেই আম্মু ছুটে এলেন, দরজা খুলে দিলেন। ভিতরে আঙ্কেল আন্টি আব্বু আম্মু সবাই ছিলেন। আমি আম্মুকে বললাম, কেমন আছো আম্মু? আম্মু বলল, ভালো ছিলাম না, তোদের দেখে ভালো হয়ে গেলাম। তারপর আমি আম্মুকে ইশারা দিয়ে অভিনয় করতে বললাম। তারপর আমি বললাম, আম্মু ইনি পরি ম্যাম। ম্যাম বলল, আসসালামু আলাইকুম আন্টি। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? ম্যাম বলল, হ্যাঁ ভালো আছি। ম্যামের কথা শুনে আঙ্কেল আন্টি সবাই ছুটে এলেন। এসে আন্টি বলল, কেমন আছিস আমার মা? পরি ম্যাম সবাইকে অবাক করে দিয়ে বলল, আপনি কে? আপনি কি এখানে থাকেন? আন্টির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, চোখের কোণ গরম হয়ে উঠল, কিন্তু নিজেকে কোনো রকম সামলে নিয়ে মুখে হাসি রাখলেন। আন্টি বলল, হ্যাঁ মা, আমি এখানেই থাকি, তুমি এখন আমাদের মেহমান, অনেকদিন পর এলে। ম্যাম বলল, ধন্যবাদ আন্টি, আপনি খুব সুন্দর করে কথা বলেন। এই কথার পর আন্টি আর থাকতে পারলেন না, পাশের ঘরে চলে গেলেন মুখ লুকিয়ে। আমি আর আম্মু বুঝে গেলাম উনি কাঁদছেন। সেই কান্নায় এক ধরনের চাপা যন্ত্রণা, নিজের মেয়েকে চিনেও চিনতে না পারার বেদনা। আঙ্কেলও ওনার সাথে চলে গেলেন। আমি ম্যামের হাত ধরে বললাম, ম্যাম চলুন, আমি আপনার রুম দেখিয়ে দিই, আজ থেকে আপনি এখানেই থাকবেন। ম্যাম বলল, আপনার এই বাসাটা খুব শান্ত আর আপনারা খুব ভালো মানুষ। আমি মুচকি এসে বললাম, হয়তো আপনি এখন এখান থেকে
আর আপনারা সবাই খুব ভালো। আমি মুচকি এসে বললাম, হয়তো আপনি এখন এখানে থাকবেন, তাই এখানে সবাই সুন্দর। ম্যাম চুপ করে রইলেন। রুমে নিয়ে বিছানায় বসিয়ে বললাম, একটু রেস্ট নিন ম্যাম, আমি পাশের রুমে আছি। ম্যাম জানালার দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে এখানে আগেও কখনো এসেছি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিব, জানি না কি, কিন্তু খুব আপন আপন লাগছে সবকিছু। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলাম। তারপর সেখান থেকে আমি আন্টির রুমে গেলাম। ওখানে গিয়ে দেখি আন্টি অনেক কান্না করছেন। আব্বা আম্মু আর আঙ্কেল ওনাকে সান্ত্বনা দিচ্ছে, তাই আমি ওনার পাশে গিয়ে বসলাম। আমি বললাম, আন্টি কি হচ্ছে এটা, বাচ্চাদের মতো কেন কাঁদছেন? পরি ম্যাম দেখতে পেলে কি হবে? আন্টি কাঁদতে কাঁদতে বলল, আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারলো না রাকিব বাবা, আমি একজন ব্যর্থ মা, সে আমাকে কিভাবে আন্টি বলল? আমি বললাম, আন্টি এভাবে বলছেন কেন? এখানে আপনারও কোনো দোষ নেই আর পরিম্যামেরও কোনো দোষ নেই, আমরা সবাই পরিস্থিতির শিকার। দেখবেন একদিন অবশ্যই পরিম্যামই আপনাকে মা বলে ডাকছে। আন্টি বলল, সেই অপেক্ষায় বেঁচে আছি বাবা। আমি বললাম, আপনার মেয়ে তো বেঁচে আছে, আপনার বুকে ফিরে এসেছে, এতে কি আপনি খুশি নন? আন্টি বলল, অবশ্যই খুশি। আমি বললাম, তাহলে সেই খুশি পালন করুন, কি নামে ডাকলো সেটা মোটেও এখানে ম্যাটার করে না। আন্টি বলল, কিন্তু ও যে তোমাদের ফ্ল্যাটে। আমি বললাম, আন্টি উনি শুধু আমাকেই চিনে, তাই আমার মনে হয় উনি কিছুদিন আমাদের ফ্ল্যাটেই থাকুক। আম্মু বলল, হ্যাঁ রাকিব ঠিক কথাই বলেছে, পরি তো আমাদেরও মেয়ে। তারপর আন্টি শান্ত হলো। হঠাৎ পিছনে ম্যাম বলে উঠলো, কি হচ্ছে এখানে? আমরা সবাই এক ঝটকায় পিছনে তাকালাম। দেখি দরজায় ম্যাম অবলা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ম্যাম আপনি এখানে? আমি তো আপনাকে রেস্ট নিতে রুমে রেখে আসলাম। ম্যাম বলল, আসলে একা একা ভালো লাগছিল না, তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। তা আপনারা সবাই এখানে কি করছেন, আর উনি এমন করে কাঁদছেন কেন? আমি হালকা হাসি দিয়ে বললাম, কিছু না ম্যাম, আন্টি হঠাৎ একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল, আপনাকে দেখে উনার মেয়ের কথা মনে হয়েছে, তাই একটু কান্না করছে। উনার মেয়ে দেখতে একদম আপনারই মতো। আন্টি চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ মা, তোকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল, খুব মায়া লাগে জানিস, তোর চোখ দুটো ঠিক আমার মেয়ের মতোই। ম্যাম বলল, ও থ্যাংক ইউ আন্টি, কিন্তু আপনার মেয়ে এখন কই? আমি বললাম, সে অনেক দূরে থাকে ম্যাম। ম্যাম বলল, ও আচ্ছা, আমারও বাড়িটা কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে জানো আগেও এসেছিলাম, এমন একটা অনুভূতি হচ্ছে, তাই আপনি আমাকে নিজের মেয়েই ভাবতে পারেন। আন্টি বলল, তাহলে একটাবার মা বলে ডাক। ম্যাম বলল, ওকে মা। আন্টি আর নিজেকে সামলাতে না পেরে কান্না করতে করতে দৌড়ে গিয়ে পরি ম্যামকে জড়িয়ে ধরলেন। ম্যামও একটু ইতস্তত হয়ে হালকা করে জড়িয়ে ধরলেন। আন্টি কান্না করেই বলতে লাগলেন, আরেকবার মা বল। ম্যাম বলল, মা। আন্টি ম্যামের গালে কপালে নাকে থুতনিতে চুমু খেতে লাগলেন আর বললেন, আর কোথাও যেতে দিব না তোকে, বল আমাকে ছাড়া কোথাও যাবি না? ম্যাম বলল, ঠিক আছে মা, কোথাও যাব না। উনাদের মা মেয়ের সেন্টিমেন্টাল সিন দেখে আমার আব্বা আম্মুর সবার চোখে পানি টলমল করছে। মায়েরা তাদের সন্তানদের জন্য সত্যি অনেক সেন্টিমেন্টাল হয়। যাই হোক, কিছুক্ষণ পর পরি ম্যামকে ছেড়ে দিল আন্টি। ম্যামকে আমি আবার তার নিজের রুমে দিয়ে আসলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম, এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরে খাওয়ার জন্য ম্যামকে ডাকার জন্য তার রুমে যেতে লাগলাম। গিয়ে তো আমি নিজেই অবাক, কারণ আগেই আম্মু পরি ম্যামকে তুলে খাওয়াচ্ছেন। আমি আম্মুর দিকে তাকিয়ে একটু মজা করে বললাম, বা আম্মু, তোমার যে একটা ছেলে আছে সেটা তো ভুলেই গেছো। আম্মু আমার কথা শুনে একটু হেসে বলল, আরে তুই তো আমার রাজপুত্র, তোকে কে ভুলতে পারে? আমি বললাম, আম্মু তুমি যেভাবে খাইয়ে দিচ্ছ দেখে মনে হচ্ছে জানো ম্যামের জন্ম থেকেই তুমি ওর মা। আম্মু বলল, ওর খাওয়া হয়ে গেলে তোকেও খাওয়াবো, হয়েছে? আমি বললাম, হয়েছে। তারপর ম্যামকে খাওয়ানোর শেষে আম্মু আমাকেও খাইয়ে দিল। খেয়ে আমিও আমার রুমে চলে আসলাম। তারপরে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যামের খবর নিতে নিচে চলে আসলাম। এসে দেখি ম্যামও শুয়ে আছে, তাই আমি আবার পিছন ঘুরে আসতে লাগলাম। হঠাৎ আমি ম্যামের মুখ থেকে শুনতে পেলাম পিচ্চি স্বপ্নচারীটা। আমি সাথে সাথে চোখ বড় বড় করে পিছনে এক ঝটকায় তাকাতেই আর দেখতে পেলাম যে, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিনিয়র ম্যাম গল্পের সিজন 2 তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পরি ম্যাম ঘুমের ঘরেই পিতৃ স্বপ্নচারীটা বলছে, তার মানে ম্যামের কিছুটা হলেও আমাকে মনে আছে। অন্ধকারের মাঝেও একটুখানি আলোর দিশা দেখতে পেলাম। মনে মনে অনেক খুশি হয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ম্যামও ঘুম থেকে উঠে পড়লো।
ম্যাম আমার কাছে আসতে বললাম, ম্যাম এই স্নিগ্ধ বিকেলে বাইরে চলেন, হেঁটে আসি, খুব ভালো লাগবে। ম্যাম বললো ঠিক আছে যাওয়া যায়। আমি বললাম ওকে, তাহলে আপনি রেডি হয়ে আসেন, আমি বাইরে অপেক্ষা করছি। ম্যাম বললো ওকে। বলেই ম্যাম ভিতরে চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে আসলেন। আজকে ম্যাম 8 মাস পর আবার সেই শাড়ি পরেছে। আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করে উঠলো, একটা ছন্দপতন হলো যেন হৃদয়ে। এই তো সেই ম্যাম, যাকে দেখার জন্য আমি একসময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। ম্যামকে দেখে আমি হা করে তাকিয়ে আছি। ম্যাম আমার কাছে এসে বলল, কি হলো, এরকম হা করে তাকিয়ে আছো কেন? আমি বললাম কিছু না ম্যাম, চলেন। ম্যাম বলল চলো। বলেই আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। আমরা কিছুক্ষণ চুপচাপ হাঁটলাম, কেউ কোনো কথা বলছি না, বাতাসে হালকা সন্ধ্যার গন্ধ। সেই সময় হঠাৎ ম্যাম আমার দিকে ফিরে বললেন, রাকিব। আমি বললাম জি ম্যাম। ম্যাম বলল, তোমাকে আমার কেন জানি খুব স্পেশাল কেউ লাগে। আমি বললাম হয়তো কখনো সেটাই ছিলাম। ম্যাম বলল, কি বুঝলাম না। আমি বললাম না কিছু না। ম্যাম বলল, রাকিব আমি তোমার হাতটা একটু ধরতে পারি? আমি অবাক হয়ে ম্যামের চোখের দিকে তাকালাম, সেখানে ভয় নেই, ছিল কেবল একটুখানি ভরসা খোঁজার তৃষ্ণা। আমি বললাম অবশ্যই ধরতে পারেন ম্যাম, আমি সব সময় আপনার পাশে আছি। পরি ম্যাম আস্তে করে আমার হাতটা ধরলেন। হাতটা যেন ঠান্ডা, অথচ সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠলো। তবে আমি কোনো শব্দ করলাম না, শুধু অনুভব করলাম সময় যেন থমকে গেছে। কিছুক্ষণ এভাবে ম্যামের হাত ধরে হাঁটলাম। সন্ধ্যার বাতি আস্তে আস্তে জ্বলতে লাগলো, তাই আমি ম্যামকে নিয়ে একটু পরেই বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ম্যামের রুমে আসলাম। এসে দেখি ম্যাম তার নিজের রুমে নেই। আম্মুকে জিজ্ঞেস করতেই উনি বললেন ম্যাম ছাদে গেছে। তাই আমিও দেরি না করে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি ম্যাম নিজের ফোন নিয়ে কি যেন দেখছে। ম্যামের হাতে ফোন দেখে আমার মাথাতেও একটা বুদ্ধি আসলো। আমি আর ম্যামের কাছে গেলাম না, একটু দূর থেকেই আমার সেই পুরনো ফেক আইডি ছদ্মবেশী কবিতে লগ ইন করলাম। ইনবক্সে ঢুকে দেখি ম্যামের আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে ম্যাম এই আইডিতেই ঢুকে কি জানি দেখছে। তাই আমিও বুদ্ধি করে একটা এসএমএস দিলাম, তুমি যখন শাড়ি পরো বিকালটা হয় রঙিন, তোমার চুলে হাওয়া লেগে বাজে হৃদয় বিহাগীন, তোমার চোখে ভেসে চলে এক অসমাপ্ত গল্পরেখা, যেখানে আমি হারিয়ে যাই অথচ তুমি জানো না দেখা, তোমার ঠোঁটে যে হাসি খেলে আমার সকাল সেটাই থামে, তুমি বুঝবে না কিভাবে, তুমি বেঁধে ফেলো এক নামহীন ঘামে, তুমি যখন চুপচাপ থাকো হৃদয় করে পাইচারি, ভাবি যদি একদিন বলো এই তুমি আমায় নিয়ে ভাবো ভারী, হয়তো আমি স্বপ্নচারী তবুও জানো এই সত্যি, তোমায় ঘিরে লেখা হয় আমার প্রতিটা কবিতার খুঁটি, তুমি যদি কখনো ভাবো কে এই ছদ্মবেশী পাগল কবি, জানো সে দাঁড়িয়ে থাকে চুপটি করে তোমার পাশেই সব বুঝি। একটু পরেই দেখি ম্যাম সিন করলো, তারপর কিছুক্ষণ পরেই ওনার আইডির পাশে লেখা উঠলো পরি ম্যাম ইজ টাইপিং। আমার বুকটা ধুকপুক করছে। একটু পর দেখি ম্যাম এসএমএস পাঠিয়েছে। এসএমএসটা এমন ছিল, মানে দেখছিলাম কে আপনি, আপনার সাথে আমি এত কথা বলেছি কেন। কিছুক্ষণ পর আমি ম্যামকে রিপ্লাই দিলাম, এসএমএস গুলো পড়েও কি কিছু বুঝতে পারছেন না ম্যাম? ম্যাম বলল না আমার কিছুই মনে পড়তেছে না। আমি বললাম আপনিই তো আমাকে পিতৃ স্বপ্নচারীটা বলে ডাকতেন, এগুলো সব কি করে ভুলে গেলেন ম্যাম? ম্যাম বলল জানি না, আমার কিছুই মনে পড়ছে না, আমি আপনাকে কখনো দেখছি কিনা সেটাও মনে পড়ছে না। আমি বললাম থাক এত চাপ নেওয়ার দরকার নেই ম্যাম, একদিন সব মনে পড়বে। বলেই আমি আইডি থেকে বের হয়ে আসলাম। তারপর ফোন রেখে ম্যামের কাছে চলে আসলাম। এসে দেখি ম্যাম উদাস মনে বসে আছে। আমি পাশে এসে বললাম কি হয়েছে ম্যাম? ম্যাম আমার কথা শুনে চমকে উঠলো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই ছদ্মবেশী কবিটাকে, আমি তার সাথে এত কথা বলেছি কেন? আমি বললাম আপনি কি শুনতে চান ম্যাম? ম্যাম বলল শুনতে চাই সে কে? আমি বললাম আপনার একজন ছাত্র ছিল সে, আপনি একজন শিক্ষিকা, আপনাকে সে অনেক ভালোবাসতো আর লুকিয়ে লুকিয়ে আপনাকে এসএমএস করতো, তার খোঁজ লাগানোর জন্য আপনি আবার আমাকে জানিয়েছিলেন, অবশেষে আপনিও তাকে অনেক ভালোবাসতেন, কিন্তু হঠাৎ আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সবকিছু তছনছ হয়ে যায়। ম্যাম বলল তুমি যেগুলো বললে আমার কিছুই তো মনে পড়ছে না। আমি বললাম ম্যাম এত মানসিক চাপ নিবেন না, না মনে পড়লেও কোনো ব্যাপার না, এখন রুমে চলেন, এখানে এত রাতে থাকা ঠিক না। বলেই আমি ম্যামকে নিচে নিয়ে আসলাম। নিচে নেমে আসার সময় ম্যাম চুপচাপ ছিলেন, আমি পাশে পাশে হেঁটে যাচ্ছিলাম, মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছিলাম ওনার দিকে। উনার মুখে একটা অদ্ভুত নীরবতার ছায়া ফেলেছে, মনে হচ্ছিল উনি অনেক কিছু ভাবছেন কিন্তু নিজের সাথে যুদ্ধ করছেন। ঘরের দরজা খুলে ম্যাম ভিতরে ঢুকে বসলেন সোফায়। আমি একটু পানি এনে ওনার সামনে রাখলাম। আমি বললাম পানি খান ম্যাম, মাথা ব্যথা করলে একটু বিশ্রাম নেন। ম্যাম ধীরে ধীরে পানির গ্লাসটা হাতে নিলেন, এক চুমুকে খেয়ে বললেন, তুমি বলেছিলে আমিও তাকে ভালোবাসতাম, এটা কি সত্যি? তো এভরিওয়ান, তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন সবাই কমেন্টে #ভয়েস অফ দীপু অফিসিয়াল লিখে দিও।
আমি বললাম, হ্যাঁ ম্যাম, আপনি তাকে অনেক ভালোবাসতেন, আপনার চোখে তখন প্রেম ছিল, আর এখন হয়তো স্মৃতির কুয়াশা। ম্যাম চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর হঠাৎ বললেন, আমি কি এখনো তাকে ভালোবাসি? আমি থমকে গেলাম, চোখে চোখ পড়লো ওনার। সেই চোখে ছিল একরাশ দ্বিধা, কিন্তু গভীরে লুকানো কিছু একটা, হয়তো ভালোবাসার আবছা ছায়া। আমি বললাম, আমি জানি না ম্যাম, তবে সে এখনো আপনাকে আগের মতোই ভালোবাসে, ঠিক আগের মতো। আমি ম্যামকে বেশ চিন্তিত দেখলাম, মনে হচ্ছে মানসিক চাপ নিচ্ছে। তাই আমি শান্ত করার জন্য বললাম, ম্যাম ওইসব বাদ দিন, কাল আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আপনার হয়তো কিছু মনে পড়বে। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আচ্ছা খেতে আসুন। ম্যাম বলল, না খেতে ইচ্ছে করছে না। আমি বললাম, কেন ম্যাম? ম্যাম বলল, জানি না। আমি বললাম, না খেলে আপনার শরীর খারাপ করবে, আর আমি থাকতে সেটা কিছুতেই হতে দিব না। ম্যাম বলল, রাকিব শোনো, আমি খাবো না, ভালো লাগছে না। আমি ম্যামের কোনো কথা না শুনে রুম থেকে বাইরে আসলাম। তারপর ম্যামের জন্য খাবার নিয়ে আবার ওনার রুমে চলে আসলাম। তারপর আমি নিজেই ম্যামকে খাইয়ে দেওয়ার জন্য বললাম, হা করেন ম্যাম। ম্যাম বাধ্য মেয়ের মতো হা করলো। আমি ওনাকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়ার মাঝখানে হঠাৎ পরি ম্যাম বলে উঠলো, রাকিব। আমি বললাম, জি ম্যাম। ম্যাম বলল, তুমি আমার এত কেয়ার করো কেন? আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম। তারপর বললাম, আপনি আমাদের মেহমান, তো তাই কেয়ার তো করতেই হবে, তাই না? ম্যাম আর কিছু বলল না। তারপর ওনাকে খাইয়ে দিয়ে আমি টেবিলে এসে নিজেও খেয়ে নিলাম। তারপর আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। বারান্দায় গিয়ে দেখি ম্যাম চুপচাপ বসে আছেন, চোখে ক্লান্তি, মুখে এক ধরনের বিষণ্ণতা। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, ম্যাম আপনি ঠিক আছেন? ম্যাম বলল, হ্যাঁ ঠিক আছি। তোমাদের বাড়ির পরিবেশটা বেশ শান্ত, ভালো লাগছে। আমি বললাম, ভালো লাগছে শুনে যে ভালো লাগলো। ম্যাম বলল, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি বললাম, কিরকম ম্যাম? ম্যাম বলল, জানি না। আমি বললাম, কালকে আপনাকে বলেছিলাম না এক জায়গায় নিয়ে যাব? ম্যাম বলল, বলেছিলে তো। আমি বললাম, তাহলে রেডি হয়ে নিন। ম্যাম বলল, এখনই? আমি বললাম, ম্যাম। ম্যাম বলল, ওকে। বলেই ম্যাম চলে গেল। আমিও আমার রুমে গিয়ে একটা পাঞ্জাবি পরে নিলাম। তারপর ম্যামের জন্য নিচে এসে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম হালকা পায়ের শব্দ। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছেন ম্যাম। আমি চোখ তুলে তাকাতেই মুহূর্তেই চোখ স্থির হয়ে গেল। শাড়ি পরে নামছেন উনি, হালকা বেগুনি রঙের সুতি শাড়ি, সাদা পাতলা ব্লাউজ, কানে ছোট ঝুমকা, খোলা চুল সামান্য এলোমেলো হয়ে কাঁধে পড়ে আছে। একেবারে যেন রং তুলির ছোঁয়ায় আঁকা কোনো মনের মানুষ। আমার চোখের সামনে সময় যেন থেমে গেল। মুখে কোনো কথা আসছে না, শুধু হা করে তাকিয়ে আছি। ম্যাম নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর বললেন, এরকম হা করে তাকিয়ে আছো কেন? ম্যামের কথাই থমথম হয়ে বললাম, কই কিছু না তো ম্যাম। ম্যাম বলল, ওকে চলো, কোথায় নিয়ে যাবা? আমি বললাম, একটা কথা বলবো ম্যাম। ম্যাম বলল, অবশ্যই বলো। বলো কি বলবে? আমি বললাম, আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে ম্যাম। ম্যাম মুচকে এসে আমাকে বলল, থ্যাংক ইউ, তোমাকেও পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, চলেন এবার যাওয়া যাক। ম্যাম বলল, ওকে। বলেই আমরা বের হয়ে আসতে লাগলাম। তখন পিছন থেকে আম্মু ডাক দিয়ে বলল, কিরে ওকে নিয়ে কই যাস তুই? আমি বললাম, এক জায়গায় নিয়ে যাব আম্মু। আম্মু বলল, ঠিক আছে, ঘুরলে ভালো লাগবে, ওকে নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। আমি বললাম, ওকে আম্মু। বলেই আমরা বের হয়ে আসলাম। একটা রিক্সা ডাক দিলাম। ম্যাম আগে উঠলো, তারপর আমিও উঠলাম। আমি শুধু আর চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি, আর ম্যাম তা বুঝতে পেরে শুধু মুচকি মুচকি হাসতেছেন। একটু পর রিক্সা কলেজে এসে থামলো। আমি ম্যামকে বললাম, ম্যাম নামুন। ম্যাম বলল, এটা তুমি কোথায় নিয়ে এলে? আমি বললাম, আগে নামুনি তো। ম্যাম বলল, ওকে। বলেই ম্যাম রিক্সা থেকে নামলো। তারপর আমি রিক্সা ভাড়া মিটিয়ে ম্যামকে নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলাম। কলেজের টিচার সহ সব স্টুডেন্ট ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ম্যাম ওনাদের তাকানো দেখে আমাকে জিজ্ঞেস করলেন, সবাই আমাকে এইভাবে দেখছে কেন? আমি বললাম, ম্যাম আপনার কি কিছুই মনে পড়ছে না? ম্যাম বলল, না তো, তবে মনে হচ্ছে জায়গাটা খুব চিনি, অনেকবার এসেছি। আমি বললাম, ম্যাম আপনি এই কলেজেরই টিচার ছিলেন। ওনারা এভাবে তাকানোর কারণ হলো আপনি 8 মাস ধরে নিখোঁজ ছিলেন। ওনারা ভেবে নিয়েছে আপনি হয়তো মারা গেছেন। ম্যাম বলল, কি? আমি বললাম, জি ম্যাম, তাই আপনার দিকে সবাই এভাবে তাকাচ্ছে। আর আপনার লাভ স্টোরি শুরু হয়েছিল এখান থেকে। একটু পর কয়েকজন টিচার আর স্টুডেন্ট এসে বলল, পরি ম্যাম আপনি কেমন আছেন? কই ছিলেন এতদিন? ম্যাম বলল, জি ভালো আছি, পরে কথা বলছি। বলেই ম্যাম আমার হাত ধরে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলেন আর বললেন, ম্যাম বলল, এইসব কি সত্যি? আমি এখানে টিচার ছিলাম। আমি বললাম, ম্যাম আপনাকে মিথ্যা বলবো কেন, আসুন আপনাকে আরেক জায়গায় নিয়ে যাই। বলেই আমি ম্যামের হাত ধরে কলেজের লাইব্রেরিতে নিয়ে গেলাম। তারপর বললাম, ম্যাম এখানে আপনি আর সেই সদ্য কবি দেখা করেছিলেন, তার অস্তিত্বর অনুভব করেছেন, এইসব কি কিছুই মনে পড়ছে না? ম্যাম বলল, আমার কিছুই মনে পড়ছে না, আমার মাথা ব্যথা করছে, আমি আর চাপ নিতে পারছি না, প্লিজ এখান থেকে চলো।
বলেই ম্যাম মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলো। আমি সাথে সাথে ম্যামকে ধরে ফেললাম আর বললাম, ম্যাম আপনার কি হয়েছে? ম্যাম আর কোনো কথা বলছে না, হয়তো সেন্সলেস হয়ে গেছে। তাই ম্যামকে কোলে করে নিয়ে কলেজের বাইরে চলে আসলাম। সাথে সাথে একটা রিক্সা ডাক দিলাম আর ম্যামকে হসপিটালে নিয়ে আসতে লাগলাম। কিন্তু হসপিটালে আসতে সেই দিনের সেই ছেলের সাথে দেখা হলো, যেই ছেলেকে ম্যাম কলেজের সবার সামনে থাপ্পড় মেরেছিল। ছেলেটি ম্যামের দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। আমার কেন জানি ছেলেটির তাকানো একটু সন্দেহজনক মনে হলো। এই ব্যাপারে পরে ভেবে দেখবো, আগে ম্যামকে হাসপাতালে নিয়ে যাই। তাই তাড়াতাড়ি করে ম্যামকে হাসপাতালে নিয়ে আসলাম। তাড়াতাড়ি করে স্ট্রেচারে করে ম্যামকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। ডাক্তার দেখে কিছুক্ষণ পর বের হলো আর আমাকে বলল, ডাক্তার বলল, রোগীর সাথে কি আপনি এসেছেন? আমি বললাম জি। ডাক্তার বলল, শুনুন, উনি অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছেন। অতিরিক্ত চাপ নেওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। উনি যেন আর একটুও মানসিক চাপ না নেয় সেই দিকে ভালো করে খেয়াল রাখবেন, কারণ এরপর এরকম হলে বড় কিছু ঘটে যেতে পারে। একবার তো বেঁচে গেছে, উনি এখন রেস্ট নিক, কয়েক ঘন্টা পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি বললাম, ওকে ডক্টর, থ্যাংক ইউ বলে ডাক্তার চলে গেলেন। আমি ভাবলাম আর ম্যামকে এইসব মনে করানো যাবে না। ম্যাম কিছু মনে করতে গেলেই উনি মানসিক চাপ নিচ্ছেন, আমি আর ওনাকে কিছু মনে করাতে যাব না। আমার ভালোবাসাকে আমি স্যাক্রিফাইস করব। ম্যাম আমার কাছে আছে, বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক। এসব ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। একটু পর নার্স এসে জানালো, রোগী এখন একটু সুস্থ বোধ করেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, পা দুটো যেন ভারী হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখি ম্যাম চোখ বন্ধ করে শুয়ে আছেন, মুখটা একেবারে শান্ত কোমল। আমি কাছে গিয়ে চুপচাপ বসে পড়লাম। একটু পর ম্যাম চোখ খুললেন। ম্যাম ফিসফিস করে বললেন, আমি কোথায়? আমি হাসি মুখে উত্তর দিলাম, হাসপাতালে। আপনি একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন ম্যাম। ম্যাম চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কোথাও একটা কিছু মিস করছি। আমি বললাম, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি শুধু একটু বিশ্রাম নিন, আমি আপনার পাশেই আছি। ম্যাম বলল, মাঝে মাঝে তোমাকেই আমার অনেক আপন, অনেক স্পেশাল মনে হয়, তুমি আমার জন্য কত কিছু করো। আমি বললাম, আপনি এত কিছু ভাববেন না ম্যাম, প্লিজ, আপনি অসুস্থ। তারপর ম্যাম আবার চোখ বন্ধ করলেন। আমি চুপচাপ বসে রইলাম। হঠাৎ চোখ পড়লো জানালার বাইরে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে ম্যাম থাপ্পড় মেরেছিলেন। আমার তার দিকে চোখ পড়তেই সে দৌড় দিয়ে পালালো। এইবার আমার সন্দেহ একদম পাকাপোক্ত হলো, এর সাথে ম্যামের কিছু না কিছু কানেকশন আছে। তাই আমি সাকিবকে ফোন করলাম আর বললাম, হ্যালো দোস্ত। সাকিব বলল, দোস্ত বল, কেমন আছিস? আমি বললাম, ভালো আছি, একটা কাজ করে দিতে পারবি? সাকিব বলল, শুধু একবার বলে দেখ। আমি বললাম, 8 মাস আগে কলেজে পড়ি ম্যাম সবার সামনে একটা ছেলেকে থাপ্পড় মারছিল, মনে আছে? সাকিব বলল, মনে আছে হৃদয়, কেন কি হয়েছে? আমি বললাম, ওকে একটু ফলো কর, প্লাস ওর পিছনে লোক লাগা। আমার সন্দেহ হচ্ছে ওর সাথে ম্যামের কিছু না কিছু কানেকশন আছে, ওকে আমার ঘাপলা লাগছে। সাকিব বলল, ওকে তুই চিন্তা করিস না, আমি তোকে জানাবো। আমি বললাম, ওকে, আল্লাহ হাফেজ বলেই ফোন কেটে দিলাম। 2 ঘন্টা পর ম্যামকে রিলিজ করে দেওয়া হলো। সেখান থেকে একটা রিক্সা নিলাম, নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আম্মু জিজ্ঞাসা করলো, এত দেরি হলো কেন? কিন্তু আমি ম্যামের অজ্ঞান হওয়ার ব্যাপারটা লুকালাম। ম্যাম ওনার রুমে চলে গেল আর আমি আমার রুমে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আমি আমার রুমে বসে ছেলেটার কথা ভাবছি। হঠাৎ ম্যাম এসে আমার দরজায় নক করলেন। আমি কিছুটা চমকে উঠে বললাম, কে? দরজাটা একটু ফাঁক হয়ে গেল। দেখি ম্যাম দরজায় দাঁড়িয়ে আছে একেবারে নরম চেহারায়। ওনার চোখে একটা অদ্ভুত প্রশান্তি আর কণ্ঠটা যেন আবেগে গলে গেছে। উনি বলে উঠলেন, ভিতরে আসতে পারি? আমি অবাক হয়ে গেলাম, ম্যাম নিজেই আমার রুমে এসেছেন। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে বললাম, জি ম্যাম, প্লিজ আসুন। উনি ধীরে ধীরে ঘরের মধ্যে এলেন, তারপর আমার খাটে এসে বসে পড়লেন। আমিও কেমন চুপ হয়ে গেছি, ঠিক বুঝতে পারছি না ম্যাম কেন এসেছেন। হঠাৎ ম্যাম বলে উঠলো, কি করছো? আমি বললাম, এই তো ম্যাম বসে আছি, কিছু দরকার ম্যাম? ম্যাম বলল, না কিছুই লাগবে না, একটা কথা বলবো। আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই বলুন ম্যাম, কি বলবেন? ম্যাম একটু চুপ থেকে বললেন, রাকিব দেখো, আগে কি হয়েছে আমি কিছুই জানি না। তুমি আমাকে কলেজে অনেক কিছুই বলেছিলে, ছদ্মকবির কথা, আমাদের দেখা হওয়ার জায়গা, কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না রাকিব। আমি কিছু বলতে যাব, এর আগেই উনি হাত তুলে থামিয়ে দিলেন আর বললেন, আমার কথা এখনো শেষ হয়নি, আগে পুরোটা বলতে দাও। তারপর উনি আবার বলতে লাগলেন, আমি ঠিক জানি না আগে কি ছিল বা আমি কাকে ভালোবাসতাম বা কি ঘটেছিল আমার আর ছদ্মবেশী কবির মধ্যে, কিন্তু রাকিব আমি এখন শুধু এটাই বুঝি যে তোমার পাশে থাকলে আমি নিরাপদ অনুভব করি।
তুমি পাশে থাকলে আমার হৃদয়ের ভিতরটা কেমন নরম হয়ে যায়। তুমি আমার এত কেয়ার করো যা আমার কাছে তোমাকে খুব স্পেশাল করে তুলেছে। ম্যামের কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে, বুক ধড়ফড় করছে, আমি কিছুই বলতে পারছি না। ম্যাম আবার বলে উঠলেন, এই কয়েকদিনে তুমি এবং তোমার ফ্যামিলি আমাকে কত আপন করে নিয়েছে, তাই আমি চাই তুমি আমার সব সময় পাশে থাকো। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি কি আমাকে একটু ভালোবাসা দিবে? আমি কেমন যেন স্থির হয়ে গেলাম। আমি কল্পনাতেও ভাবিনি ম্যাম এভাবে আমাকে ভালোবাসার প্রস্তাব দিবেন। কি ভাবলাম আর কি হয়ে গেল, কয়েক মিনিটেই আমার জীবনের মোড় ঘুরে গেল। ম্যাম ছদ্মবেশী কবি ভুলে বর্তমানে যে ছদ্মবেশী কবিকেই ভালোবাসে সেটা উনি জানেনই না। আমি তো এটাই চেয়েছিলাম। আমি থমথম হয়ে বললাম, ম্যাম আমি কি বলবো বুঝতেছি না। ম্যাম বলল, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমার কাছেই আমার শান্তি খুঁজে পাই। আমি বললাম, কিন্তু ছদ্মবেশী কবি? ম্যাম বলল, তার কথা আমার মনে নেই, আর আমি অতীত মনেও করতে চাই না। আমি বর্তমান নিয়ে বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই। আমি বললাম, ম্যাম সত্যি কথা বলতে আমিও আপনাকে অনেক ভালোবাসি, আমিও সবসময় আপনার পাশেই থাকতে চাই ছায়া হয়ে। ম্যাম বলল, তুমি আমার ছায়া হয়ে থেকো আর আমি তোমার আলো হয়ে থাকবো। বলেই ম্যাম আমার হাতের উপর হাত রাখলো। ম্যামের হাতের স্পর্শে আমার সমস্ত শরীর আগুন জ্বলে উঠলো। ঘরের নরম আলোয় তার চোখ দুটো যেন তারার মতো জ্বলছিল। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম, আমার শ্বাস প্রশ্বাস যেন একসাথে মিশে যাচ্ছিল। ম্যাম ফিসফিস করে বললেন, রাকিব আমি কিছুক্ষণ আগেও ভাবতে পারিনি তুমি আমার এত কাছে আসবে। আমি ম্যামের গালে হাত রেখে বললাম, আপনি কি জানেন ম্যাম আমি কতদিন এই মুহূর্তের স্বপ্ন দেখেছি? ম্যাম আর নিজেকে সামলাতে পারলেন না, ধীরে ধীরে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসলেন। আমার ঠোঁট যখন প্রায় স্পর্শ করছে ঠিক তখনই ম্যাম আবার লজ্জায় মুখ লাল করে ফেললেন আর আমার বুকে মাথা লোকালেন। আমিও ম্যামকে এবার শান্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাম আবার বুকে চুপচাপ মাথা রেখে হৃদয়ের কথা শুনতেছে। হঠাৎ ম্যাম আমাকে বলল, রাকিব চলো ছাদে যাবো, একান্তের দোলনায় তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে। আমি অবাক হয়ে ম্যামের মুখের দিকে তাকালাম, মনটা একদম কেমন করে উঠলো। আমি আস্তে করে বললাম, ঠিক আছে ম্যাম চলেন। আমরা দুজনেই ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে গেলাম। পুরো বাড়িটা নীরব, শুধু দূরে কোথাও ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। ছাদে ওঠার পর ঠান্ডা বাতাস ম্যামের চুলগুলো উড়িয়ে দিচ্ছে। আসলটা সামলে নিয়ে ম্যাম হেসে আমার দিকে তাকালেন। ছাদের কোনায় ঝোলানো দোলনায় গিয়ে আমি বসতেই ম্যামও চুপচাপ আমার পাশে এসে বসে পড়লেন। ধীরে ধীরে মাথাটা এনে রাখলেন আমার ডান কাঁধে। আমি হাতটা বাড়িয়ে ম্যামের কোমরের চারপাশে জড়িয়ে ধরলাম। চাঁদের আলোয় তার মুখ দুটো কেমন যেন গভীর মনে হচ্ছিল। ম্যাম ফিসফিস করে বললেন, জানো তোমার কাছে থাকলে নিজেকে একটা ছোট্ট মেয়ের মতো মনে হয়, যে শুধু তোমার ভালোবাসা পেতে চাই। আমি ম্যামের চুলে হাত বুলিয়ে দিলাম, তারপর বললাম, এখন থেকে আমি প্রতিটা মুহূর্তে আপনাকে আগলে রাখবো ম্যাম, কোথাও হারিয়ে যেতে দিব না, আর শুধু আপনারই হতে চাই। ম্যাম চোখ বন্ধ করে একটু গভীরভাবে শ্বাস নিলেন। তার ঠোঁট আমার গালের পাশে এসে থামলো। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। তারপর ম্যামের ঠোঁট আমার গালে হালকা করে ছুঁয়ে গেল। ছোট্ট করে আমার গালে পাপ্পি এঁকে দিলেন। হৃদয়ের স্পন্দন যেন একসাথে থেমে গিয়ে আবার দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটা ধারণা করে রাখলাম চিরকালের জন্য। ম্যাম আবার বলে উঠলো, রাকিব সারা জীবন আমাকে এভাবে রাখবে তো? আমি ম্যামের ঠোঁটের খুব কাছে গিয়ে বললাম, আমি এভাবে শুধু আপনার চোখে চোখ রেখে কাটিয়ে দেব সারা জীবন। ম্যাম আবার আমার বুকে মাথা রাখলেন। তারপর আমি বললাম, ম্যাম। ম্যাম বলল, বলো। আমি বললাম, আমি প্রতিটা রাত আপনাকে এমন করেই অনুভব করতে চাই। ম্যাম এবার চোখ তুলে তাকালেন আমার দিকে, চোখে কেমন যেন মায়া ভেসে উঠলো। ম্যাম বলল, যদি আবার অভিমান করে দূরে চলে যাই? আমি একটু থেমে গেলাম। তারপর তার দিকে আবার কাছাকাছি হয়ে বললাম, যাইতে দিব না, আমি আপনার অভিমানকে প্রতিদিন চুমু খেয়ে ভেঙে দিব। এই কথা শুনে ম্যামের ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল। তারপর হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে আমার গালে ছোট্ট একটা চুমু দিয়ে বললেন, এটা যেন শুধু আমার জন্যই বরাদ্দ থাকে। আমি ম্যামের হাত আমার বুকে এনে বললাম, এখানে আপনার জন্য একটা জায়গা রিজার্ভ করা আছে আজীবনের জন্য। আরো কিছুক্ষণ সেখানে একসাথে কাটিয়ে আমি আর ম্যাম নিচে চলে আসলাম। খাওয়ার জন্য রুমে ডেকে গেল। আমি আজকে অনেক খুশি। আম্মু সেটা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আজকে দুইজনই এত খুশি কেন? আম্মুর কথা শুনে আমি ম্যামের দিকে তাকালাম আর ম্যামও আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হলো। তারপর আমি থমথম হয়ে উত্তর দিলাম, কই আম্মু কিছু না তো। আম্মু বলল, আমি তোর মা, আমাকে ফাঁকি দিতে পারবি না, বল খুশির কারণ কি? ম্যাম দেখি লজ্জায় লাল হয়ে আছে। তাই আমি আম্মুকে বললাম, আচ্ছা পরে বলবো আম্মু, এখন অন্তত খেতে দাও। আম্মু বলল, ওকে। বলেই আমি চুপচাপ খেতে লাগলাম। আর খেয়েই যে যার রুমে চলে আসলাম। রুমে শুয়ে আসি, হঠাৎ ম্যাম এসএমএস করলো, কি করো ঘুমিয়ে পড়ছো? আমি বললাম, না ম্যাম ঘুমাচ্ছে না।
ম্যাম বলল তাহলে আমার রুমে আসো। আমি বললাম কেন? ম্যাম বলল এমনি গল্প করি। আমি বললাম না, এত রাতে যাওয়া ঠিক হবে না, আম্মু কিছু মনে করবে। ম্যাম বলল তাহলে আমি আসি। আমি বললাম এই না, মোটেও না, চুপচাপ ঘুমিয়ে পড়েন। ম্যাম বলল ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি, কিন্তু একটা শর্তে। আমি বললাম কি শর্ত? ম্যাম বলল সত্যটা খুব সিম্পল। আমি বললাম কি সেটা শুনি। ম্যাম বলল আমাকে ফোনে 2 গালে 2টা কিস দিতে হবে। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটু হেসে ফেললাম। আমি বললাম কি বলেন ম্যাম, ফোনে কেউ কি কিস দেয় নাকি, তাও আবার এত রাতে? বাচ্চাদের মতো কথা না বলে ঘুমিয়ে পড়েন। ম্যাম বলল কেন, আমার আদর খাওয়ার অধিকার নেই নাকি? তুমি তো বলেছিলে সারা জীবন আমার হবে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি বললাম ম্যাম বাচ্চাদের মতো করছেন কেন, ঘুমিয়ে পড়েন, এমনিতেই আপনি অসুস্থ। ম্যাম বলল আচ্ছা ঠিক আছে যাও, দিও না, আমিও কাউকে জোর করি না, হয়তো আমি তোমার কাছে এতটাও স্পেশাল না। ম্যামের কথা শুনে আমি হালকা হেসে দিলাম, আর বুঝলাম ম্যাম আমার উপর মিষ্টি অভিমান করেছে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করতে হবে না, আপনি যা চান ঠিক তাই হবে। ম্যাম হালকা হাসি দিয়ে বলল তাহলে কিস দাও। আমি ফোনের মাইকে ঠোঁটে নিয়ে আস্তে করে একবার কিস দিলাম। ম্যাম অন্য প্রান্তে শুনে হেসে ফেললেন আর বললেন উফ এত মিষ্টি, মনে হলো জানো সত্যি তুমি আমার পাশে আছো। আমি বললাম আছি তো, শুধু দূরত্বটা একটু কমিয়ে ফেলতে হবে। ম্যাম বলল মানে? আমি আর কিছু না বলে চুপচাপ ফোন কেটে দিলাম। ম্যাম এইদিকে ফোনে হ্যালো হ্যালো করতে লাগলো। মাথায় আমার একটা দুষ্টু বুদ্ধির উদয় ঘটলো, তাই ধীরে ধীরে দরজা খুলে বের হলাম। চারিদিকে রাতের নীরবতা। ম্যামের রুমের দরজার সামনে দাঁড়িয়ে একবার শ্বাস নিলাম, তারপর হালকা করে দরজায় টোকা দিতেই ভিতর থেকে ফিসফিস কণ্ঠে ম্যাম বলে উঠলো কে? আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম আর বললাম আপনার সারপ্রাইজ। ম্যাম বিস্ময়ে চোখ বড় করে তাকালো আর বললেন আরে রাকিব, তুমি এত রাতে এখানে? প্লিজ যাও, কেউ দেখে ফেলবে। কোনো উত্তর দিলাম না, সোজা গিয়ে তার সামনে দাঁড়ালাম। চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়ে আস্তে করে বললাম আদর দিতে এসেছি ম্যাম, এই আদর ফোনে না, একেবারে রিয়েল হবে। এই কথা বলেই ম্যামের দিকে ঝুঁকে তার ঠোঁটে হালকা কিন্তু গভীর এক কিস দিলাম। ম্যামের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, হাত দুটো আমার কাঁধে রেখে মুহূর্তটাকে আঁকড়ে ধরলেন। আমরা দুজনেই কয়েক সেকেন্ড এভাবেই থেমে রইলাম, তারপর ম্যামকে ছেড়ে দিলাম। ম্যাম হালকা লজ্জা পেয়ে বললেন এই জন্যই এত রহস্য করছিলেন? আমি বললাম হ্যাঁ, আপনার হাসিটা সামনাসামনি দেখতেই চাইছিলাম। ম্যাম হেসে মাথা নিচু করলেন আর লজ্জায় আমার বুকে মাথা লোকালেন। কিছুক্ষণ পর আমি আবার বুক থেকে ম্যামকে তুলে বললাম এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েন ম্যাম। ম্যাম বলল আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি বললাম ওকে, গুড নাইট। ম্যাম বলল গুড নাইট বলে আমি ম্যামের রুম থেকে আমার রুমে চলে আসলাম। এসে ঘুমাতে যাব, তখন দেখি আবার সাকিব ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই আমি বললাম দোস্ত, এত রাতে ফোন করলি যে? সাকিব বলল তুই আমাকে একটা ছেলের খোঁজ নিতে বলছিলি না, আমি সেই ছেলের পিছনে লোক লাগিয়েছিলাম, আর এমন একটা নিউজ পাইছি শুনে আমি নিজেই শক। আমি বললাম ডিটেলসে বল। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিনিয়র ম্যাম গল্পে সিজন 2 শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আসলে 8 মাস আগে পরি ম্যামের এই অবস্থার জন্য দায়ী ওই ছেলেই পরি ম্যামকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। সাকিবের কথা শুনে আমার হাতের ফোনটা কেঁপে উঠলো। এক মুহূর্তে মাথার সব রক্ত যেন গরম হয়ে গেল। তারপর আমি বললাম কি, তুই কি বলছিস এইগুলো? সাকিব বলল হ্যাঁ দোস্ত, আমি নিজের কানে শুনেছি। ওর বন্ধুদের বলছিল ওই মেয়ে এখনো বেঁচে আছে, যাকে 8 মাস আগে মেরে ফেলতে চাইছিলাম। সেই দিন কলেজে ম্যাম ওকে থাপ্পড় মারার পর কিছুই বলেনি, কিন্তু পরে সারাক্ষণ ম্যামের প্রতি নজর রাখতো, আর সুযোগ বুঝে ম্যামের এই সর্বনাশ করেছে। এইসবের মাস্টার মাইন্ড হলো ওই শয়তান। আমার চোখ নিমিষেই লাল হয়ে উঠলো, দাঁত চেপে ধরলাম, তারপর বললাম এই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না, শপথ করে বলতেছি ওর জীবনটা আমি তছনছ করে দিব। সাকিব বলল দোস্ত প্লিজ তুই উত্তেজিত হোস না। আমি বললাম উত্তেজিত? তুই এটা শুনে আমাকে কিভাবে শান্ত হতে বলছিস? আমি কিভাবে শান্ত থাকবো? সে আমার ম্যামের সাথে যা করেছে আমি তাকে বাঁচতে দিব না বলেই ফোন কেটে দিলাম। বুকের ভেতর শুধু আগুন আর আগুন। বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। প্রতিটা মিনিটে মনে হচ্ছিল কাল সকালেই তার বিচার হবে। সারা রাত ছটফট করার পর খুব সকালে ঘুম থেকে উঠলাম। উঠেই আমি আমার চেনা 3 জন বন্ধুকে ফোন দিলাম, রানা, লিমন আর বাবু। ওরা জানে আমি রেগে গেলে কি হয়, ওদেরকে সব জানালাম। শোন, আজকে ওর খবর করে দিব, 1 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করা চাই। রানা বলল ওকে দোস্ত, চিন্তা করিস না, ওর ঠিকুচি বের করছি বলে ওরা খুঁজতে বের হলো। আমি দাঁত চেপে বসে আছি, হাতের আঙ্গুল ভাগ করে টান মারছি যেন নিজেকে সামলাতে পারি, কিন্তু প্রতিটা মিনিটে রাগ বাড়ছে। 1.5 ঘন্টা পর রানা ফোন দিয়ে বলল
দোষ ওকে পেয়ে গেছি, কলেজের পিছনের গলিতে সিগারেট খাচ্ছে। আমি বললাম দাঁড়া আমি আসছি। আমি তড়িঘড়ি করে বের হলাম। কলেজের পিছনের গলিতে যেতেই দেখি রানা, লিমন, বাবু আর সাকিব দাঁড়িয়ে আছে। রানা বলল, দোষ দেখতো ওই ছেলেটা কিনা। আমি দূর থেকে দেখি ও দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে কারো সাথে। আমার চোখে অন্ধকার নেমে এলো। তারপর আমি বললাম, হ্যাঁ ওই কুত্তার বাচ্চাই। একটু পরে সেও আমাকে দেখতে পেল। ও আমাকে দেখেই চমকে উঠলো, পিছনে সরে যেতে চাইলো। আমি এক দৌড়ে ওর কলার ধরে টেনে আমাদের গাড়িতে তুললাম। তারপর ওকে আমরা সবাই মিলে সেই পরিত্যক্ত গ্যারেজে নিয়ে আসলাম, যেখানে ম্যামকে ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ও জায়গাটা দেখেই চমকে উঠলো। তারপর আমি বললাম, কিরে জায়গাটা চিনতে পারছিস? 8 মাস আগে এখানে কি করছিস মনে আছে? হৃদয় বলল, আমি কিছু জানি না, তোরা আমাকে এখানে এনেছিস কেন? আমি আর ওর কথা শুনলাম না, সরাসরি এক ঘুষি মারলাম মুখে। ও মাটিতে ধপ করে পড়ে গেল। রানা, লিমন আর বাবু পেছন থেকে চিৎকার করলো, মার দোষ, এদের ছাড় দেওয়া যাবে না, এরা সমাজের আবর্জনা। আমি ঝাঁপিয়ে পড়ে বুকের উপর বসে একের পর এক ঘুষি মারতে লাগলাম। ওর নাক দিয়ে রক্ত ঝরছে, কিন্তু আমি থামছি না। পায়ের লাথি, মুষ্টির আঘাত, যতদিনের জমা রাগ সব ঢেলে দিলাম। আমি বললাম, শালা কুত্তার বাচ্চা, আমার ম্যামের দিকে চোখ দিছোস, তোরে আমি শেষ করেই ফেলবো, আমি তোর হাড় ভেঙে ফেলবো। বলেই আবার দিতে লাগলাম কয়েকটা। কিছুক্ষণ পর সাকিব আর রানা আমাকে ধরে বলল, অনেক হয়েছে, এখন ওকে ছেড়ে দে, না হলে ও মরে যাবে, পরে ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, মরুক শালা, মরাই উচিত। তারপর সাকিব আর রানা আমাকে তার উপর থেকে টেনে তুললো। সাকিব আর রানা আমাকে দুই পাশে ধরে রাখলো। আমি শেষবার কলার ধরে চোখে চোখ রেখে বললাম, শোন, আর কোনোদিন ম্যামের সাথে কিছু করা তো দূরে থাক, উনার কাছে গেলে তোর লাশ কেউ খুঁজে পাবে না। ছেলেটা এত মার খাওয়ার পরও আমাকে বলল, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস, তোকে আমি দেখে নিব। মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। বলার সাথে সাথে ছেলেটির মুখে আরেকটি ঘুষি মেরে বললাম, এই তুই আমাকে কি দেখাবি রে? দেখা, এখনই দেখা। তারপর আমার বন্ধুরা আমাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসলো। এখন একটু রিল্যাক্স লাগছে। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এসে দেখি ম্যাম ছাদে বসে চা খাচ্ছে। আমি আগে আমার রুমে গেলাম। ফ্রেশ হতেই দেখি ম্যাম আমার রুমে আসলো। এসে আমাকে বলল, এত সকালে কোথায় গিয়েছিলেন? আমি তোমার রুমে আসছিলাম, এসে দেখি তুমি নেই। আমি আর ম্যাডামকে সত্যি কথা জানালাম না, জানালে হয়তো ম্যাম আবার চিন্তা করা শুরু করবে। তাই আমি বললাম, একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। ম্যাম বলল, কি কাজ আমাকে বলা যাবে না? আমাকে বললে সমস্যা কি? আমি বললাম, আরে না, কোনো সমস্যা নেই, আমার একটা বন্ধু আছে সাকিব, ও ডাকছিল তাই দেখা করতে গিয়েছিলাম। ম্যাম বলল, ও আচ্ছা, কিছু খাইছো? আমি বললাম, না, খাওয়া হয়নি। ম্যাম বলল, তাহলে আসো, 1 কাপে 2 জন চা খাই। আমি বললাম, কি? ম্যাম বলল, অবাক হচ্ছ কেন, খাবা না? আমি বললাম, আজকে এত রোমান্টিক মুডে, ব্যাপার কি ম্যাম? ম্যাম বলল, তুমি তো আমাকে রোমান্টিক বানিয়েছো, সব তোমার দোষ, এখন তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। আমি বললাম, বুঝলাম ম্যাম। ম্যাম বলল, এখন চা খাবা নাকি আমি চলে যাব? আমি বললাম, আরে খাচ্ছি তো ম্যাম, এত রাগ করেন কেন? বলেই ম্যামের হাত থেকে চায়ের কাপটা নিয়ে আমি চুমুক দিলাম। আমার ম্যাম আমার হাত থেকে ওই চায়ের কাপটা নিয়ে আবার ম্যাম চুমুক দিল। ম্যামের ঠোঁটের ছোঁয়া লাগা কাপটা আমার হাতে পেয়ে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। মনে হলো চায়ের গন্ধের সাথে সাথে ম্যামের হালকা সুগন্ধও মিশে গেছে। হঠাৎ করেই মাথায় উষ্ণ একটা ঢেউ বয়ে গেল। ম্যাম হালকা হাসি দিয়ে বলল, কি হলো, এমন করে কি দেখছো? কাপের ভেতরে কোনো ফুল ফুটছে নাকি? আমি বললাম, ফুল না ম্যাম, মনে হয় প্রেম ফুটছে। ম্যাম ভুরুকুসকে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত মিষ্টি কথা বলো কেন তুমি? আমাকে লজ্জা দাও কেন? আমি হালকা ঠাট্টা করে বললাম, আপনাকে লজ্জা দিতে আমার ভালোই লাগে ম্যাম, আপনি লজ্জা পেলে চোখের চাউনিটা অন্যরকম হয়ে যায়। ম্যাম একদম তাকিয়ে রইল আমার দিকে চুপচাপ। তারপর আস্তে করে কাপটা টেবিলে রেখে বলল, জানো, তোমাকে যত বেশি দেখি তত বেশি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মুচকে এসে বললাম, আমাকে ছাড়া কখনো থাকতেও হবে না ম্যাম। আরো কিছুক্ষণ কথা বললাম ম্যামের সাথে। তারপর আম্মু ডেকে গেল আমাদের নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু দরজায় টকটক শব্দ। দরজা খুলতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে।
হাতে একটা ছোট্ট বাক্স। আমি অবাক হয়ে বললাম, কি আছে বাক্সে ম্যাম? ম্যাম হালকা হাসি দিয়ে বলল, তোমার জন্য, খোলো তো দেখো। আমি বক্সটা খুলতেই দেখি ভিতরে একটা সুন্দর ব্রেসলেট, নামটা খোদাই করা, রাকিব। আমি ম্যামকে বললাম, ম্যাম এটা কেন দিলেন? ম্যাম বলল, কারণ আমি চাই যখনই তুমি হাতের দিকে তাকাবে আর তখনই তোমার মনে পড়বে আমি তোমার জন্যই আছি। আমি হালকা মুচকে এসে ব্রেসলেটটা হাতে পরে নিলাম আর বললাম, থ্যাংক ইউ ম্যাম, আমার খুব পছন্দ হয়েছে। এমন সময় আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, তোর আজকের কাণ্ড ভুলে যাস না, আমি আসছি, এবার তো সিনিয়র ম্যাম আমার থেকে আর রক্ষা পাবে না। মেসেজ পড়ে আমার হাত কেঁপে গেল। ম্যাম সেটা লক্ষ্য করলো আর বলল, কি হলো, কে মেসেজ দিয়েছে? আমি তাড়াতাড়ি ফোন লক করে বললাম, কিছু না ম্যাম, ভুল করে আসা মেসেজ। কিন্তু ভিতরে ভিতরে বুঝে গেলাম হৃদয় এত সহজে ছেড়ে দেবে না। আর এবার সে শুধু আমার পিছনে না, ম্যামের দিকেও নজর দিয়েছে। ম্যাম চিন্তা করবে বলে ওইসব চিন্তা বাদ দিয়ে ম্যামের সাথে গল্প করতে লাগলাম। এভাবে আমাদের প্রেমের খুনছুটিতে আরো 15 দিন কেটে গেল। একদিন বিকেলে ম্যাম এসে আমাকে বলল, শোনো রাকিব। আমি বললাম, ম্যাম বলেন। ম্যাম বলল, চলো না আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি বললাম, আজকে? ম্যাম বলল, এখনই। আমি ম্যামকে একটু রাগানোর জন্য বললাম, কিন্তু ম্যাম এখন তো কাজ আছে আমার। বলার সাথে সাথে ম্যাম লুচির মতো ফুলে উঠলো আর আমাকে বলল, তোমার তো শুধু কাজ আর কাজ, আমার জন্য কোনো সময় নেই, থাক, তোমার মতো ব্যস্ত মানুষের সাথে কি আর ঘুরতে যাওয়া যায়? বলেই ম্যাম একেবারে ঘুরে দাঁড়ালো, অভিমানী মুখে চলে যেতে লাগলো। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। হঠাৎ পিছন থেকে এগিয়ে গিয়ে ম্যামকে আলতো করে জড়িয়ে ধরলাম। তারপর ম্যামের ঘাড়ে আমার থুতনি রেখে আলতো করে চুমু দিয়ে বললাম, আরে ম্যাম, এভাবে রাগ করলে আমি তো মরে যাব। আপনার এই মিষ্টি অভিমান দেখার জন্যই আমি এটা করলাম। আপনার জন্য আমি সবকিছু করতে রাজি। ম্যাম হাসি চেপে বলল, তাই নাকি? তাহলে রাজি ঘুরতে যেতে? আমি বললাম, রাজি রাজি, তবে একটা শর্ত আছে। ম্যাম বলল, কি শর্ত? আমি বললাম, আমাকে খুব বেশি ভালোবাসা দিতে হবে আজকে। ম্যাম হালকা লজ্জা পেয়ে বলল, তা হবে না, তা হবে না, তুমি না একদম দুষ্ট ছেলে। আমি বললাম, দুষ্টামি দেখানোর সুযোগ পাইলাম কই? ম্যাম বলল, শরত। বলেই ম্যাম আমার থেকে জড়িয়ে ধরা অবস্থাটা ছাড়িয়ে মুচকে এসে একটু লজ্জা পেয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল। আমি ওই সুযোগে রেডি হয়ে নিলাম, বাইরে ম্যামের জন্য অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টা পর দরজা খুলে ম্যাম যখন বের হলো, আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। গাঢ় লাল রঙের শাড়ি, হালকা মেকআপ, কানে দুল, চুলে খোপা, মনে হচ্ছিল যেন লাল রঙের মধ্যে লুকিয়ে থাকা কোনো রূপকথার রানী। আমার কাছে আসতে অবাক হয়ে বললাম, ম্যাম আজকে আপনি মানুষ না, একদম পরীর মতনই লাগছেন, চোখ সরাতে পারছি না। ম্যাম হেসে উত্তর দিল, চুপ করো, বেশি প্রশংসা শুনলে আমি কিন্তু উঠতে শুরু করব। আমি বললাম, উঠলেও সমস্যা নেই, আমি তো আছি আপনার হাত ধরে রাখতে। বলেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি ঠিক করেছিলাম আজকে ম্যামকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের দুজনের সময়টা একেবারে অন্যরকম হয়ে উঠবে। শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছালাম নদীর ধারের একটা নির্জন জায়গায়। সূর্য ডুবতে বসেছে, চারিদিকে কুমলা আর লাল আলোয় নদীর জল চকচক করছে, হালকা বাতাসে শাড়ির আঁচল উড়ছে আর ম্যামের চুলের গন্ধ আমার নাকে এসে লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ম্যামের চোখের দিকে তাকিয়ে বললাম, ম্যাম যদি এই মুহূর্তটা থেমে যেত, আমি চাইতাম সারা জীবন আপনাকে এভাবেই দেখে যেতে। ম্যাম কিছু বলল না, শুধু মিষ্টি হাসি দিয়ে আমার হাতটা শক্ত করে ধরলো। তার একটু পরেই ম্যাম বলল, রাকিব রাকিব রাকিব। আমি বললাম, কি হয়েছে ম্যাম? ম্যাম বলল, আমি ওই নৌকায় উঠবো, চলো না প্লিজ। আমি অবাক হয়ে বললাম, কি নৌকা? আপনি তো পানিতে ভয় পান বলেছিলেন একদিন। ম্যাম বলল, ভয় পাই ঠিকই, কিন্তু আজ তোমার হাত ধরে উঠবো, তখন তো আর ভয় লাগবে না। আমি একটু মজা করার জন্য বললাম, কিন্তু যদি হঠাৎ নৌকাটা উল্টে যায় তখন? ম্যাম ঠোঁট বাঁকিয়ে তাকালো। ম্যাম বলল, তাহলে তুমি সাঁতার কেটে আমাকে বাঁচাবে, আমার হিরো। ম্যামের এই মিষ্টি কথায় আমি হেসে উঠলাম। তারপর আমি নৌকাওয়ালাকে ডাক দিলাম। আমরা দুজনেই নৌকায় উঠে বসলাম। নদীর জল খুব শান্ত, শুধু মাঝে মাঝে ঢেউ এসে নৌকার গায়ে লাগছে। দূরে সূর্যের শেষ আলো কমলা আভা ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। ম্যাম আমার পাশে বসে হালকা করে আঁচল ঠিক করলো, হাওয়ায় চুল উঠছিল। আমি তা আলতো করে ম্যামের কানে গুঁজে দিচ্ছি। তারপর আমি বললাম, জানেন ম্যাম, আপনার চুলের গন্ধে মনে হয় পুরো নদীটা সুগন্ধি হয়ে গেছে। ম্যাম লজ্জা পেয়ে হেসে বলল, তুমি না সত্যি একদম অসহ্য। আমি দুষ্টামি করে বললাম, অসহ্য হলেও সারা জীবন আপনার পাশে থাকবো। নৌকা ধীরে ধীরে নদীর মাঝখানে চলে গেল। চারপাশে শুধু জল আর আকাশ, আর মাঝে আমরা দুজন। সেই নির্জনতায় ম্যাম আমার হাতটা ধরে রাখলো। কোনো কথা ছিল না,
শুধু দুজনের চোখে চোখ রেখে নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছিল নদীর স্রোতের সাথে। হঠাৎ আমি আলতো করে বলে উঠলাম, ম্যাম আমি চাই এই নৌকাটা যেন কখনো তীরে না লাগে। ম্যাম বলল, পাগল, তীরে না লাগলে তো তোমার সাথে চিরকাল এই নদীতে আটকে পড়তে হবে। আমি বললাম, আমার তাতেও কোনো আপত্তি নেই, হি হি। ম্যাম বলল, শরত। আরো কিছুক্ষণ সেখানে থাকলাম। সন্ধ্যা নেমে আসছিল। দূরে ঘরের বাতির আলো গুলো জ্বলতে শুরু করছে। নৌকা ধীরে ধীরে ঘাটে ফিরে এলো। নেমে আমরা পাশাপাশি হাঁটা শুরু করলাম শহরের দিকে। শহরের রাস্তার লাইট গুলো জ্বলেছে আর হালকা ঠান্ডা বাতাস বইছে। আমি আলতো করে ম্যামের হাত ধরলাম। তারপর ম্যাম আমাকে বলল, রাকিব কি করছো, সবাই দেখবে, হাত ছাড়ো এখন। তখন আমি হাতটা আরো শক্ত করে ধরে ম্যামের দিকে তাকিয়ে বললাম, দেখুক না, আমি তো আর চুরি করছি না, আমি শুধু আমার পৃথিবীটাকে ধরে আছি, কার বাপের কি। ম্যাম মুচকে এসে কিছু না বলে হাঁটতে লাগলো। আমি আবার দুষ্টামি করে বললাম, জানেন ম্যাম, আপনার হাতটা ছেড়ে দিলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলছি। ম্যাম হালকা হেসে উত্তর দিল, তুমি না যতটা দুষ্টু ততটাই মিষ্টি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ম্যাম থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম, দেখি রাস্তার কোণে ছোট্ট একটা আইসক্রিমের দোকান। রঙিন বাতি ঝিকমিক করছে। ম্যামের চোখে যেন ছোট্ট শিশুর মতো চিলিক এসে গেছে। ম্যাম ঠোঁট কামড়ে হালকা লাজুক ভঙ্গিতে বলল, রাকিব আমি আইসক্রিম খাবো। আমি মুচকে এসে বললাম, কিন্তু ম্যাম এত রাতে ঠান্ডা লাগবে তো। ম্যাম সাথে সাথে মুখটা বাচ্চাদের মতো করে বলল, আরে ধুর, আমি কি ছোট বাচ্চা নাকি যে ঠান্ডা লাগবে? আমার আইসক্রিম এখনই লাগবে, যাও কিনে এনে দাও। বলেই ম্যাম আমাকে ঠেলতে লাগলো। আমি হাসি চেপে রেখে বললাম, আচ্ছা আচ্ছা এখনই কিনে দিচ্ছি, কিন্তু আবার একটা শর্ত আছে। ম্যাম চোখ ছোট করে বলল, তুমি কি কখনো শর্ত ছাড়া কিছু করো না? আমি বললাম, আইসক্রিম খেলে বলেন, না হলে আমি চললাম। ম্যাম বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো কি শর্ত। আমি বললাম, হ্যাঁ এই তো লাইনে আছেন, তো শর্ত হলো, আমি বললাম একটা আইসক্রিম কিনবো আর আমাকেও সেই আইসক্রিম খেতে দিতে হবে, মানে এক আইসক্রিম দুইজন মিলে খাবো। ম্যাম বলল, ওরে দুষ্টু, পেটে পেটে এত কিছু। আমি বললাম, লাগলে বলেন, না হলে চললাম। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, তাও রাজি, তবুও আইসক্রিম কিনে দাও। আমি বললাম, ওকে, তাহলে আপনি এখানেই থাকেন, আমি ওই পাশে গিয়ে আইসক্রিম নিয়ে আসছি। বলেই আমি ম্যামকে রেখে রাস্তার এপারে চলে আসলাম। তারপর একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ কানে আসলো আর আমি সাথে সাথেই পিছনে তাকালাম। আর যা দেখলাম তা দেখে আমার পায়ের মাটি এক নিমিষেই সরে গেল, কারণ দেখলাম ম্যাম রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। ম্যামকে একটা কার ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে। কারের দিকে তাকিয়ে দেখি হৃদয় ছেলেটি আমার দিকে তাকিয়ে হাসতেছে, তার মানে সেই ম্যামকে ধাক্কা দিয়েছে। এইসব কাণ্ড দেখে আমি কিছুক্ষণের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তারপর আমি ম্যাম বলে একটা চিৎকার দিলাম, বলে ওনার কাছে এক দৌড়ে ছুটে গেলাম। ওখানে থাকা সব মানুষের কাছে গিয়ে ভিড় জমিয়ে ফেললো। আমি ম্যামের মাথাটা আমার কোলে তুলে অনেক জোরে কান্না করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হা করে জোরে জোরে দুইবার শ্বাস নিল, মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে। তারপরই ম্যামের চোখ দুটো বুঝে গেল। আমার হাত পা যেন অসাড় হয়ে এলো। তারপর সবাই ম্যামকে ধরাধরি করে কাছের একটা হাসপাতালে নিয়ে আসলাম। হাসপাতালে নিয়েই ম্যামকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। মাথা দিয়ে অনেক ব্লিডিং হচ্ছে। আমার শার্ট ম্যামের রক্ত দিয়ে ভিজে আছে। আমি পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। মনে হচ্ছে সবকিছু আবার হারিয়ে ফেলবো। কেমন আমি কেঁদেই যাচ্ছি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কিছুক্ষণ পর আমি অ্যাক্সিডেন্টের কথা ফোন করে আমার আম্মুকে জানিয়ে দিলাম। শুনেই আমার আম্মু কান্না করতে লাগলো। সাথে ম্যামের আম্মুকেও জানিয়ে দিল আমার আম্মু ওনারা আসতেছে। আমার আব্বুকেও আম্মু ফোন করে জানিয়ে দিল। আব্বু দিনাজপুর থেকে সাথে সাথে রওনা করেছে। কিছুক্ষণের মধ্যে আম্মু আর ম্যামের আব্বু আম্মু সবাই হাসপাতালে পৌঁছে গেল। এসে ওনারা কান্না করতে লাগলো। তারপর আমি বললাম, সরি আম্মু, আমার জন্যই এমন হলো। ম্যামকে যদি না নিয়ে বের হতাম আজকে তাহলে এরকম কিছুই হতো না। আম্মু বলল, প্লিজ তুই এমন করে বলিস না। প্রায় 1 ঘন্টা পর আমার আব্বু চলে আসলেন। এসেই বললেন, কি করে এরকম হলো, কে এরকম করেছে, আমরা তাকে খুঁজে বের করব। অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পুলিশ কেসও হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। আমরা পাশের মল থেকে সিসি ক্যামেরায় ফুটেজে দেখেছি কে এরকম করেছে এবং আমরা তাকে গ্রেপ্তারও করেছি। তার সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন করব, চিন্তা করবেন না। বলে উনি চলে গেলেন। প্রায় আরো 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলেন। সবাই আগ্রহ নিয়ে ডাক্তারের কাছে ছুটে গেলেন। আমিও গিয়ে বললাম, ডাক্তার ম্যামের কি অবস্থা? ডাক্তার বলল, রোগী আপনার কি হয়? আমি বললাম, আমার পুরো পৃথিবী, আমার হবু বউ। এখন বলেন ও কেমন আছে? ডাক্তার বলল, এখনো ঠিক আছে, আমরা তো ওকে বাঁচিয়ে নিয়েছি, এখনো জ্ঞান ফিরেনি, আমরা বেডে শিফট করে দিচ্ছি, দেখা যাক কি হয়, চিন্তা করবেন না। বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর ম্যামকে বেডে শিফট করা হলো। এখন রাত প্রায় 11টা বাজে, কিন্তু কারো বাসায় যাওয়ারই কোনো নাম নেই।
আমি ম্যাডামের বেডের পাশে ওনার হাতটা শক্ত করে ধরে মনমরা হয়ে বসে আছি। আঙ্কেল এসে বলল, রাকিব, তোমার আব্বু আম্মুকে নিয়ে সবাই বাসায় যাও, আমি এখানে আছি। আমি বললাম, না, আমি ওকে ছাড়া এখান থেকে এক পাও যাব না। আঙ্কেল বলল, বুঝার চেষ্টা করো বাবা, তুমি ওর শোকে অনেক অসুস্থ, তোমারও ঘুমের প্রয়োজন। আমি বললাম, আমি কিছুই বুঝতে চাই না, আমি ওর পাশেই থাকতে চাই। আব্বু আমার আম্মু আর আন্টিকে নিয়ে বাসায় চলে গেলেন, আমি আর আঙ্কেল রয়ে গেলাম। আঙ্কেল বাইরে খাবার আনতে গেছে, আর আমি সব সময় ম্যামের হাত ধরে পাশেই বসে আছি। খাবার আনার পর আঙ্কেল আমাকে খেয়ে নিতে বললেন। খেতে না চাইলেও শরীর খারাপ করবে, তাই আঙ্কেল জোর করেই খাইয়ে দিলেন। রাত 12:30, হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা। মাঝে মাঝে শুধু নার্সদের পায়ের শব্দ আর মনিটরের বিপ বিপ আওয়াজে কানে ভেসে আসছে। আমি এখনো ম্যামের হাত শক্ত করে ধরে বসে আছি, চোখ দুটো টনটন করছে ঘুমে, কিন্তু মন ঘুমাতে দিচ্ছে না। হঠাৎই দেখি ম্যামের আঙ্গুল একটু নড়ে উঠলো। আমি চমকে উঠে তাকালাম ম্যামের মুখের দিকে। মনিটরে ম্যামের হার্টবিট একটু বেড়ে গেল। ধীরে ধীরে ম্যামের চোখের পাতাগুলো কেঁপে উঠলো, যেন অনেক অন্ধকারের ভিতর থেকে আলোয় ফিরতে চাইছে। আমি কাপা গলায় বললাম, ম্যাম। ম্যাম কষ্ট করে চোখ খুললো, দৃষ্টিও অস্পষ্ট, ঠোঁট সামান্য নড়ল আর বলল, রাকিব। আমার বুকের ভিতর কেমন ধপ করে উঠলো। আমি তাড়াতাড়ি নার্স ডাকলাম। নার্স এসে প্রেসার মাপতে লাগলেন, কিছু ওষুধ চেক করলো। আঙ্কেলও বাইর থেকে ছুটে চলে আসলো। নার্স সব চেক করে তারপর বলল, ওনার মাত্র জ্ঞান ফিরেছে, তাই ধীরে কথা বলবেন, রোগীকে চাপ দিবেন না। নার্স চলে যাওয়ার পর আমি ম্যামের দিকে তাকালাম। উনি একটু কষ্টের হাসি দিলেন। তারপর আঙ্কেলের দিকে ওনার চোখ পড়তেই ম্যাম আঙ্কেলকে বলে উঠল, কেমন আছো আব্বু? আমি আর আঙ্কেল এক ঝটকায় ম্যামের দিকে তাকালাম আর চোখ বড় বড় করলাম। ম্যাম আঙ্কেলকে চিনতে পারছে কি করে? তাহলে কি ওনার স্মৃতিশক্তি ফিরে আসছে? আমাদের ওইভাবে তাকানো দেখে ম্যাম আবার বলে উঠল, কি হলো, তোমরা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? ম্যামের কথা শুনে আঙ্কেলের ঠোঁট কাঁপছে, চোখে পানি টলমল করছে। এতদিন ধরে যেই মানুষটা নিজের বাবাকে চিনতে পারিনি, আজ হঠাৎ তার মুখে আব্বু ডাক্তার শুনে যেন বুকের ভিতর জমে থাকা সব কান্না একসাথে বেরিয়ে আসতে চাইছে। আঙ্কেল কাপা গলায় বললেন, তুই আমাকে চিনতে পারছিস মা? ম্যাম হালকা হাসি দিয়ে দুর্বল হাতটা তুলতে চেষ্টা করলেন। আমি দ্রুত ওনার হাতটা আঙ্কেলের হাতে রাখিয়ে দিলাম। তারপর বললাম, চিনতে পারছি আব্বু, আমার সব মনে পড়েছে। আঙ্কেলের গলা বুঝে এলো, কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু দু চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আঙ্গুল দিয়ে মেয়ের কপালে হাত বুলিয়ে দিলেন, কপালে একটা চুমু দিলেন আর বললেন, আল্লাহ, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো, তোমার অশেষ মেহেরবানি। ম্যাম চোখ বন্ধ করে আব্বুর হাত আঁকড়ে ধরলেন, যেন ছোটবেলার মতো বাবার স্নেহের আসলে ফিরে এসেছে। একটু পর ম্যাম বলল, আব্বু আম্মু কোথায়? আঙ্কেল বলল, তোর আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি মা, কাল আসলেই দেখতে পাবি, এখন একটু ঘুমানোর চেষ্টা কর। ম্যাম বলল, ঠিক আছে আব্বু। বলেই আঙ্কেল একটু বাইরে চলে গেল। আমি মনে মনে ভাবতেছি, এখন কি ম্যামের ছদ্মবেশী কবির কথা মনে পড়বে? তাহলে এতদিনের ভালোবাসা কি ছিল? আর এখন কি ছদ্মবেশী কবির কথা মনে করিয়ে দেওয়া ঠিক হবে? না না, ম্যাম সুস্থ হোক, আরো পরে কখনো বলবো। তারপর আমি ম্যামের পাশেই চেয়ার নিয়ে ঝুমোতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ম্যামের পায়ের কাছে মাথা রেখে শুয়ে আছি। চোখ খুলতেই দেখি ম্যাম দেখে আছেন, ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তারপর ম্যাম হালকা হাসি দিয়ে বললেন, তুমি এখানেই শুয়েছিলে? আমি লাফ দিয়ে উঠে বললাম, সরি ম্যাম, কখন যে চোখ লেগে আসছে বুঝতে পারিনি। ম্যাম বলল, সমস্যা নেই, আমার জন্যই তো এরকম হয়েছে, তাই না? আমি ম্যামের চোখের দিকে তাকালাম। ম্যামের চোখে কেমন যেন এক উষ্ণ দৃষ্টি। আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। একবার মনে হলো ছদ্মবেশী কবির কথা তুলি, কিন্তু আবার ভয়ে থেমে গেলাম। উনার শরীর এখনো দুর্বল, অপ্রস্তুত, কথায় কষ্ট পেতে পারে। ঠিক তখনই দরজা খুলে আঙ্কেল ভিতরে এলেন, হাতে নাস্তার ব্যাগ। উনি বললেন, রাকিব বাবা, নাও নাস্তা করো আগে, তোমাদের জন্য পরোটা ডিম এনেছি। আমরা তিনজন একসাথে বসে নাস্তা করলাম। ম্যামের কণ্ঠে আজ এক অদ্ভুত শান্তি। আঙ্কেল যেন একটু হালকা হয়েছেন। নাস্তা শেষে ডাক্তার এসে ম্যামের চেক আপ করলেন। ডাক্তার খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, উনি দ্রুত রিকভার করেছেন, 2-3 দিনের মধ্যে হয়তো বাসায় নিয়ে যাওয়া যাবে। বলেই আঙ্কেল চলে গেলেন। একটু পর আমার আব্বু আর আন্টি, মানে পরি ম্যামের আম্মু আসলো বাসা থেকে। ওনাদের দেখে ম্যাম বলে উঠলো, আম্মু কেমন আছো? শব্দটা যেন উনার বুক ভেদ করে ঢুকে গেল। উনিও এক ঝটকায় ম্যামের দিকে তাকালেন। আন্টির চোখে জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। এক দৌড়ে বিছানার পাশে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। তারপর বললেন, মা আমার সোনা, তুই আম্মুকে চিনছিস? ম্যামের চোখে জল, দুর্বল হাত তুলে মায়ের গাল ছুঁয়ে বলল, চিনেছে আম্মু, আমার সব মনে পড়েছে। কি করে আমি তোমার গায়ের গন্ধ না চিনে থাকতে পারলাম বলো আম্মু? আম্মুর মুখে আর কোনো শব্দ নেই, শুধু কান্নার শব্দ। ঢুকে গিয়ে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। ম্যামও বুকের ভেতর মুখ গুজে দিয়ে যেন বহুদিন হারিয়ে থাকা নিরাপত্তার আশ্রয় ফিরে এসেছে।
তারপর আমার আম্মু বলল, আল্লাহ তোমার আবার তোমার আম্মুর কোলে ফিরিয়ে দিয়েছে মা। তুই জানোস কত নামাজ কত দোয়া করেছি তোর জন্য, রাতের পর রাত কেঁদেছি আল্লাহর দরবারে, আজ আমার সব দোয়া কবুল হয়েছে। আন্টি বলল, তুই আমার কাছে থেকেও যখন চিনতি না আমার কত কষ্ট হইতো জানতিস, তোকে আর কোথাও হারাতে দিব না। আঙ্কেল চুপচাপ দাঁড়িয়ে, চোখের কোণে অশ্রু। আমি পাশের চেয়ার ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। এ যেন এমন এক দৃশ্য যেখানে আমার উপস্থিতি শব্দ হয়ে ভাঙতে পারবে না। ম্যাম দুর্বল কণ্ঠে ফিসফিস করলো, আম্মু আমি আর কোথাও হারাতে চাই না, আর আমাকে তোমার পাশে আগলে রেখো। আম্মু বলল, না মা, আমি আর কখনো তোকে হারাতে দিব না। এখন তুই শুধু সুস্থ হ, সব ঠিক হয়ে যাবে। এরপর দুইজন একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে রইল অনেকক্ষণ। এভাবে আরো 3 দিন স্বপ্নের মতো কেটে গেল। ম্যাম দিন দিন আগের মতো হয়ে উঠতে লাগলো, কিন্তু এখন আমি বুঝতে পারছি না ম্যামের ছদ্মবেশী কবির কথা মনে আছে নাকি। সকালে আমি হাসপাতাল রুমে ঢুকতেই দেখি ম্যাম জানালার পাশে বসে সূর্যের আলোয় মুখ মেখে হাসছে। চুলগুলো অগোছালো, কাঁধে ছড়িয়ে আছে, মুখে হালকা ফর্সা ভাব ফিরেছে। আমি হেসে বললাম, এখন কেমন আছেন ম্যাম? ম্যাম বলল, ভালো লাগছে এখন রাকিব। দুপুরে ডাক্তার রাউন্ডে এসে হালকা হেসে বললেন, কেমন লাগছে আজ? ম্যাম বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ডাক্তার বলল, তাহলে ঠিক আছে, সব রিপোর্ট ভালো এসেছে। আজই আপনাদের রিলিজ পেপার তৈরি করা হয়ে যাবে, সন্ধ্যার মধ্যে বাসায় যেতে পারবেন। শুনে সবার চোখে স্বস্তির আলো ফুটে উঠল। সন্ধ্যার সময় হাসপাতাল ছাড়ার প্রস্তুতি শুরু হলো। নার্স এসে স্যালাইন খুলে দিল, সব কাগজপত্র গুছিয়ে দিলাম। আমি ম্যামের ব্যাগ হাতে নিলাম, আর আঙ্কেল গাড়ি আনতে গেলেন। ম্যাম ধীরে ধীরে বিছানা থেকে নামলো। আমি তাড়াতাড়ি বললাম, সাবধানে ম্যাম, আমার হাত ধরুন, না হলে পড়ে যাবেন। ম্যাম বলল, থ্যাংক ইউ। আমরা ধীরে ধীরে হাসপাতাল থেকে নেমে এলাম। গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে, ম্যামকে আস্তে করে উঠিয়ে দিয়ে আমরাও সবাই উঠে পড়লাম। কিছুক্ষণ পর আমরা সবাই বাসায় এসে পড়লাম। আঙ্কেল ভাড়া মিটাচ্ছে। আমি আর আন্টি ম্যামকে নিয়ে আস্তে আস্তে ভিতরে নিয়ে আসলাম, কিন্তু এবার ম্যাম আন্টিদের ফ্ল্যাটে গেল, মানে ম্যামের আম্মুর সাথে। যাই হোক, আমিও আমাদের ফ্ল্যাটে ঢুকে আমার রুমে চলে আসলাম। এসে সন্ধ্যায় গোসল করলাম। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো রাত 12টার পর। খুব ক্ষুধা পাইছে, তাই নিচে গিয়ে দেখলাম কোনো খাবার নাই। ফ্রিজেও তেমন কিছু পেলাম না, তাই ফ্রিজ থেকে পানি খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। এসে আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম ধরছে না। আর পেটে ক্ষুধা থাকলে কি আর ঘুম ধরে? তাই ফোন চালানোর জন্য হাতে নিলাম। ফেসবুকে ঢুকতেই দেখি ম্যাম এসএমএস দিল। ম্যাম বলল, কি ব্যাপার রাকিব, তুমি এত রাতে অনলাইনে? আমি বললাম, অনেক ক্ষুধা লাগছে ম্যাম, তাই ক্ষুধা পেটে ঘুম ধরছে না। ম্যাম বলল, কেন রাতে খাওনি? আমি বললাম, না ম্যাম, এসেই ঘুমিয়ে পড়েছি। একটু আগে ক্ষুধার জন্য উঠলাম, কিন্তু ফ্রিজে কিছুই নেই। ম্যাম বলল, আচ্ছা এক কাজ করো, ছাদে আসো। আমি বললাম, কি এত রাতে ছাদে? ম্যাম বলল, আসতে বলেছি আসো। আমি বললাম, আম্মু যদি জেনে যায়? ম্যাম বলল, আরে বোকা ছেলে, চুপি চুপি আসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ম্যাম বলল, এই শোনো। আমি বললাম, কি? ম্যাম বলল, 20 মিনিট পর আসো। আমি বললাম, কেন? ম্যাম বলল, সেটা তখনই বুঝবা, বাই। আমি বললাম, বাই ম্যাম, বলেই ফোন রেখে দিলাম। রাত প্রায় 1টা বাজে। ম্যাম এই সময় ছাদে যেতে বললো কেন? যাই হোক, 20 মিনিট পর আমি চুপি চুপি রুম থেকে বের হয়ে আসলাম। তারপর আশেপাশে ভালো করে নজরদারি করে মেইন দরজা খুললাম। তারপর আমি বের হয়ে হালকা লাগিয়ে দিয়ে এক দৌড়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি কেউ নেই, অনেক অন্ধকার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 1টা 7 বাজে, কিন্তু এখনো তো ম্যাম এলো না। আমি তো 20 মিনিট পরে এলাম, তাই ম্যামকে এসএমএস করতেই যাব, এমন সময় দেখি আমার সামনে থেকে শুরু করে চারিদিকে লাল নীল সবুজ সহ অনেক রঙের বাতি একসাথে জ্বলে উঠলো। আমি সাথে সাথে অবাক হয়ে গেলাম, কি হচ্ছে এটা? আমার সামনে বিশাল একটা বোর্ডের মতো কিছু কাপড় দিয়ে ঢাকা। আমার আর বুঝতে বাকি রইল না এগুলো কে করেছে। ম্যাম তো দেখছি আমার টেকটিক দিয়ে আমাকে ইমপ্রেস করে দিল। যাই হোক, আমি সামনে থেকে কাপড় সরাতেই সামনে যা দেখলাম তা দেখে আমি চোখ বড় বড় করে ফেললাম। কারণ বোর্ডের চারিপাশে বেলুন দিয়ে সাজানো, আর মাঝখানে ফুল দিয়ে লেখা, আই লাভ ইউ, আমার ছদ্মবেশী কবিতা। আমি দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়ে যেতে লাগলো। তার মানে ম্যাম আমাকে চিনতে পারছে। মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটা এই লেখাটার উপরই থমকে গেছে। একটু পর কারো আসার শব্দ পেলাম। আমার পিছনে ম্যাম দাঁড়িয়ে আছে। আমি ওনাকে স্পষ্ট অনুভব করতে পারছি। আমার শ্বাস গভীর হয়ে আসছে। হঠাৎ পিছন থেকে ম্যাম বলে উঠলো, এই যে ছদ্মবেশী কবি, আজ পিছনেই ঘুরে থাকবে নাকি আমাকেও একটু দেখবে? ম্যামের কথা শুনে আমার বুকের ভেতর যেন জ্বর বইছে। আস্তে আস্তে ঘুরে দাঁড়াতেই দেখি ম্যাম লাল রঙের একটা শাড়ি পরে আছে, কাঁধে আঁচলটা ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। হালকা বাতাসে চুল উঠছে আর চোখ দুটো ঝলমল করছে। তারপর আমি কাপা কাপা গলায় বললাম, ম্যাম, মানে আমি। ম্যাম সাথে সাথে আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল আর বলল, চুপ, আজ আর অজুহাত শুনবো না। আজ শুধু আমার কবির স্বর শুনবো আর তার হৃদয়ের ধ্বনি।
আমি আর নিজেকে সামলাতে পারছি না, চোখে পানি জমে আছে আর বুকের ভিতর আগুন জ্বলছে। হঠাৎ ম্যাম খুব কাছে এসে আমার বুকে মাথা রাখলো। আমি যেন জমে গেলাম। ম্যাম বলে উঠলো, জানো 8 মাস আগে যখনই তুমি আমাকে লুকিয়ে কবিতা পাঠাতে, আমি তোমার কবিতা পড়তাম। মনে হতো কেউ আমাকে ভিতর থেকে বুঝছে। প্রতিটা লাইনে, প্রতিটা শব্দে আমি নিজেকে খুঁজে পেয়েছি। সব সময় তোমাকে আমার পাশে খুঁজেছি, আমার পাশে চেয়েছি। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে ম্যামের চুল হাতে রাখলাম। উনি চমকে উঠলেও কিছু বললেন না। আমি সাহস করে কানে ফিসফিস করে বললাম, ম্যাম আপনি জানলেন কেমনে আমি ছদ্মবেশী কবি? ম্যাম বলল, 8 মাস আগে তুমি হাসপাতালে বলেছিলে, মনে আছে? তখন তোমার চোখে আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখতে পাই, কিন্তু আমার বলার মতো ক্ষমতা থাকে না। আমি আর ম্যামকে কিছু বলতে না দিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, ম্যাম আমি শুধু আপনাকেই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ম্যাম বলল, এখন থেকে তাহলে নো ম্যাম, আর তুমি করে বলো। আমি বললাম ঠিক আছে। ম্যাম বলল, তাহলে আবার বলো। আমি বললাম আই লাভ ইউ। ম্যাম বলল, আই লাভ ইউ টু। কিছুক্ষণ পর ম্যাম মুখ তুলে আমার চোখের দিকে তাকালেন। আমি ম্যামের মুখ দুহাতে ধরে ওনার কপালে হালকা চুমু খেলাম। উনি প্রথমে শিহরিত হলেন, তারপর বললেন, আজ থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। ম্যাম চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছেন। আমার বুকের ভেতর কাঁপতেছে। কাঁপতে কাঁপতে ওনার ঠোঁটের খুব কাছাকাছি চলে আসলাম। আমাদের নিঃশ্বাস এক হয়ে গেছে। উনি একটু কেঁপে উঠলেন। তারপর এক ঝাটকায় ম্যামকে জড়িয়ে ধরে ঠোঁট চেপে ধরলাম। মুহূর্তে ওনার নিঃশ্বাস আটকে গেল, শরীর শক্ত হয়ে এলো। তারপর আস্তে আস্তে উনি ঠোঁট মিলালেন। ম্যামের ঠোঁট নরম উষ্ণ আর শিহরিত। আমি পুরোপুরি ডুবে যাচ্ছিলাম। এক হাতে ওনার কোমর শক্ত করে চেপে ধরেছি, অন্য হাত দিয়ে ওনার গালের ওপর আলতো করে শুয়ে আছি। উনি দুহাতে আমার টি শার্টের কলার আঁকড়ে ধরে আরো কাছে টেনে নিলেন। চোখ বন্ধ করে আমরা দুজনেই সময়ের হিসাব ভুলে গেলাম। ঠোঁটের পর ঠোঁট দিয়ে একের পর এক গভীর কিসে পুরো পৃথিবী থেমে গেছে যেন। বাতাসও যেন নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কিছুক্ষণ পর ম্যাম ঠোঁট ছাড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে আমার বুকের উপর মাথা রাখলেন। গরম নিঃশ্বাসে আমি কেঁপে উঠলাম। তারপর ম্যাম বলল, এভাবে কেউ কিস করে? তুমি তো আমাকে মেরেই ফেলতে। আমি বললাম, আমার বউকে আমি আদর দিচ্ছি, তাতে কার বাপের কি? ম্যাম বলল, তাই নাকি? আমি বললাম, জি তাই। ও শোনো না। ম্যাম বলল, বলো। আমি বললাম, আর একটু আদর দিই না, তাহলে আমার পেটও ভরে যাবে। ম্যাম বলল, এই যাও তো দুষ্টু ছেলে, আমি আর পারবো না। আমি বললাম, ঠিক আছে মনে থাকবে। বাসর রাতের জন্য তোলা থাকলো। কিছুক্ষণ পর আমি ম্যামকে বললাম, আচ্ছা তুমি এইসব কিভাবে করলে? ম্যাম বলল, আমি একা কিছুই করিনি। আমি বললাম, তাহলে? ম্যাম বলল, তোমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু, আমি সবাই একসাথে করেছি। আমি বললাম, কি? ম্যাম বলল, ঠিকই শুনেছো। আমি সন্ধ্যা রাতেই তোমার আমার ফ্যামিলিকে সব জানিয়ে দিই। সব শুনে ওনারা আমাকে এই প্ল্যান দেয়, সবাই এই প্ল্যানে সামিল। সেজন্য তোমাকে রাতে খাওয়ার জন্য আর কেউ ডাকেনি, যাতে ঘুম ভেঙে যায়। আমি বললাম, ওরে আল্লাহ, কি প্ল্যান এইসব? ম্যাম বলল, আমি বললাম, আচ্ছা তাহলে এখন তুমি ঘুমাতে যাও, অনেক রাত হলো, আমিও যাই। ম্যাম বলল, দাঁড়াও। আমি বললাম, আবার কি? ম্যাম বলল, তোমার তো ক্ষুধা লাগছে। আমি বললাম, লাগছে, কিন্তু খাবার তো কিছুই নেই। ম্যাম বলল, একটু দাঁড়াও, আসছি। বলেই ম্যাম আবার নিচে চলে গেলেন। 2 মিনিট পর আবার ফিরে আসলেন, হাতে বিরিয়ানির প্যাকেট। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও এগুলো রুমে গিয়ে খেয়ে নিও। আমি বললাম, না খাবো না। ম্যাম বলল, কেন, আবার কি হলো? আমি একটু ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, কেউ যদি খাইয়ে দিত তাহলে খাবো। ম্যাম বলল, হইছে, আর ঢং করতে হবে না, নাও হা করো। বলেই ম্যাম বিরিয়ানির প্যাকেট খুলে আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমিও ম্যামের নরম হাতে এত রাতে গরম বিরিয়ানি খেলাম। খাওয়া প্রায় শেষ, তখনই কেউ পিছন থেকে এসে বলল, আরে বাহ, প্ল্যান তো দেখি কাজ করেছে। পাখি এসে নিজেই ধরা দিয়েছে, কিন্তু এত দূর হবে সেটা তো ভাবিনি। আমি আর ম্যাম পিছনে তাকালাম আর দেখলাম আমার আব্বু আম্মু আর ম্যামের আব্বু আম্মু। আমি লজ্জায় অন্যদিকে তাকালাম। তারপর আব্বু আমার ঘাড়ে হাত রেখে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না পুত্র, আমি সামনের সপ্তাহে তোমাদের বিয়ের আয়োজন করছি। কি বলিস বন্ধু? আঙ্কেল বলল, তুই যা বলবি তাই হবে। বলে ওনারা হাসতে লাগলেন। তারপর আমরা যে যার রুমে চলে আসলাম। আমাদের প্রেমের 1 সপ্তাহ পর আমাদের বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আজকে কেন জানি ভিতরে ঢুকতেও ভয় লাগছে। কোন রকম নিজেকে সাহস জুগিয়ে ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতর হালকা গোলাপের সুগন্ধ ছড়িয়ে আছে, আর ম্যাম লাল শাড়িতে কাটে বসে মাথায় ঘুমটা দিয়ে। লাজুক মুখটা আদো আলোয় কত সুন্দর লাগছিল, যেন চোখ সরানো যাচ্ছে না। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। বিছানার ধারে যেতেই ম্যাম খাট থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ম্যামকে আমার 2 হাত দিয়ে তুলে বললাম, আরে কি করছেন? আমি তোমার ছোট, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না।
ম্যাম বলল, এটা বাসর ঘরের নিয়ম, আর তুমি আমার স্বামী, তাই পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। আমি বললাম, বাহ, তুমি তো অনেক নিয়মই জানো দেখছি। ম্যাম বলল, জানি। আমি বললাম, তো আর কি কি করতে হয় বলো আমায়। ম্যাম বলল, বলছি আগে খাটে বসো। বলেই ম্যাম আগে খাটে বসলো। তাই আমিও ম্যামের সামনে খাটে বসে পড়লাম। বসতে আমার গলা শুকিয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকলাম, তারপর সাহস করে বললাম, আজকে থেকে আমি কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে আগলে রাখবো। ম্যাম আস্তে করে মাথা নিচু করলো। ঘুমটার আড়ালে লজ্জার হাসি, কিন্তু চোখে চিকচিক করছে পানির মতো আবেগ। আমি হাত বাড়িয়ে আস্তে করে তার হাতটা ধরলাম, কিন্তু হাতটা আমার অনেক কাঁপছে। তাই ম্যাম একটু মুচকে হাসি দিয়ে বলল, তোমার হাত কাঁপছে কেন? আমি বললাম, কই না তো। ম্যাম বলল, এই কাঁপুনি কি ভয় নাকি ভালোবাসার? আমি কিছুই বললাম না, শুধু আস্তে করে হাতটা ঠোঁটে ছুঁয়ে দিলাম। তারপর আমি আস্তে করে ঘুমটাটা সরিয়ে দিলাম। চোখে চোখ পড়তেই চারপাশটা যেন নিঃশব্দ হয়ে গেল, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ম্যাম একটু লাজুক ভঙ্গিতে বুকে মুখ লুকিয়ে ফেলল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বুকের ভেতরে অন্যরকম অনুভূতি বয়ে গেল। কিছুক্ষণ পর ম্যাম বলল, এখন বাসর ঘরের কার্যক্রম শুরু। আমি বললাম, তুমি তো বললে না কি করতে হয়। ম্যাম বলল, আমি কলেজে তোমার ম্যাম, এখানে তোমার বউ, তাই যা ইচ্ছা করতে পারো। আমি দুষ্টুমি করে বললাম, কি করব বলো। ম্যাম বলল, আদর করো। আমি আরো দুষ্টুমি করে বললাম, আদর কি? ম্যাম আমার দুষ্টুমি ধরে ফেললো আর বলল, আদর কি তাই না, দেখাচ্ছি মজা। বলেই ম্যাম আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপর উঠে বসে পড়লো। আমার কাছে মুখ আনতে আমি বললাম, প্লিজ আমার সর্বনাশ করো না। ম্যাম আমাকে আর কোনো কথা বলতে দিল না, সোজা আমার দুই ঠোঁট তার ঠোঁট দুটো ডুবিয়ে দিল। তারপর যা সর্বনাশ তা হয়েই গেল। দুইজন হারিয়ে গেলাম এক সুখের রাজ্যে। তো পোলাপাইন, আর কি শুনতে চাও? কি হয়েছিল? বিয়ে কর, সব জানতে পারবি। তো গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। আর তোমরা তো হয়তো আজকের পর থেকে আমাকে ভুলেই যাবা, কারণ গল্প শেষ, আমাকে মনে রেখে কি লাভ। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাইলে এই গল্পের মতো নেক্সট গল্পেও আশা করি আমাকে সাপোর্ট করবা, যেন আমি সুন্দর আরেকটা গল্প নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।